ওকে, আমরা 2 মিনিট পর থেকে শুরু করি। সবাই জয়েন দিন। জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকে ক্লাসে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাব স্পেক ইয়ামেল অ্যান্ড পাব ডেট, এবং পাব নিয়েও কথা বলবো হালকা পাতলা, মেনলি পাব নিয়ে সবকিছু। তো আমরা প্যাকেজ ম্যানেজার, আমাদের একটা প্যাকেজ ম্যানেজার আছে আমাদের ফ্লাটারে, আর ডার্টের, এইটা ফ্লাটার স্পেসিফিক বলতে কিছু নাই। তো ডার্টে যে প্যাকেজ ম্যানেজার আছে ওটা বলে আমরা পাব, PUB, পাব। তো এই পাব দিয়ে আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি গুলো ম্যানেজ করি, বা আমাদের ডিপেন্ডেন্সি ম্যানেজার যেটা আছে এটার মধ্যে একটা সাইট আছে যেটা আমাদের ডিপেন্ডেন্সি গুলো হোস্ট করি, সেগুলোকে নিয়ে আসি, সেগুলোকে আমরা গেট করি বা আপডেট করি, যাই করি না কেন, এটা হচ্ছে পাব দিয়ে করি। তো আমাদের এখানে ফ্লাটার প্রজেক্টে আমাদের একটা ফাইল আছে, আপনারা হয়তো মনে আছে কিনা। আমাদের একটা ফাইল আছে, যে ফাইলের নাম হচ্ছে পাব স্পেক ইয়ামেল। একটু শেয়ার দেন। ওকে, দেখেন এখানে পাব স্পেক ইয়ামেল মানে আমাদের প্যাকেজ ম্যানেজার যেটা আছে ওটার স্পেসিফিকেশনের জন্য একটা আমাদের কনফিগারেশন ফাইল। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের কনফিগারেশন ফাইল, যেখানে পুরো প্রজেক্টের কনফিগারেশনটা হোল্ড করে রিলেটেড টু ডিপেন্ডেন্সি অর আদার থিং। তো এইখানে আমাদের কয়েকটা সেকশন আছে। তো আমি প্রথমত এই সেকশন গুলার আগে আমি এখানে কমেন্টেই আপনি বুঝতে পারবেন, কমেন্টেই সবকিছু লিখে দেওয়া আছে, এখানে আপনার লাগে না। তারপরে আমি একটা একটা কমেন্ট রিমুভ করি আর একটা একটা করে বুঝাই তো এই ফাইলটা আসলে কি করে। তো আমি যদি একবার বাংলা ভাষায় বলি তাহলে হচ্ছে এটা, এই যে পাব আমাদের ডিপেন্ডেন্সি ম্যানেজার, এটার হচ্ছে স্পেসিফিকেশন একটা ফাইল। সাধারণত এইসব কনফিগারেশন ফাইলগুলো .yaml এ থাকে। তো এটা হচ্ছে আমাদের .yaml ফাইল, এখানে অনেক কিছু আছে যেটা হয়তো আপনি বুঝতেছেন না, বাট বিহাইন্ড দ্য সিন এটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের প্রজেক্টে। সো ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমাদের নেম, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নেম। এই যে আমাদের প্রজেক্ট আছে, প্রজেক্টে অ্যাকচুয়ালি একটা প্যাকেজ আকারে দেখে। তো ধরেন এই প্রজেক্টের নাম হচ্ছে, এটা প্যাকেজ বলতে আবার আলাদা একটা জিনিস আছে, ওটার সাথে অনেকে আবার গুলিয়ে ফেলবে। ওকে, দেন এখানে ডিসক্রিপশন আছে, এখানে আপনাদের এই প্রজেক্টের একটা ছোট একটা ডিসক্রিপশন আমরা দিয়ে দিচ্ছি, যে ফ্লাটার প্রজেক্ট ফর উস্তাদ লাইভ ক্লাস। তো এখানে আরেকটা জিনিস আছে পাবলিশ টু, আপনি যদি চান যে pub.dev এ
আহ, মানে পাবলিশ করবেন তাহলে পাবলিশ করতে পারেন, বাট যেহেতু আমরা এটা প্যাকেজ না, আমরা এটা কোনো জায়গায় পাবলিশও করতেছি না, আমরা এটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা আমি রিমুভ করে দেই, এটা লাগবে না, কমেন্ট লাগবে না। দেন এখানে হচ্ছে ভার্সন, নাম্বারটা এটা সিমেন্টিক ভার্সনিং বলে। এখানে দেন অনেকগুলা নাম্বার দেওয়া আছে, 1.0.0.+1, এটা হচ্ছে সিমেন্টিক ভার্সনিং। তো সিমেন্টিক ভার্সনিং নিয়ে যাদের আইডিয়া নেই তারা একটা গাইডলাইন পড়তে পারেন। এটা আসলে তিনটা পোর্শন, একটা হচ্ছে প্রথম যে নাম্বারটা ওটা হচ্ছে মেজর চেঞ্জেস, সেকেন্ডটা হচ্ছে মাইনর, তারপর এটা হচ্ছে প্যাচ। সিমেট্রিক, দাঁড়ান এক মিনিট আমি সার্চ দিচ্ছি, সিমেন্টিক ভার্সনিং। ওকে, ওকে, গট ইট। সো এই যে দেখেন, এটা হচ্ছে সিমেন্টিক ভার্সনিং একটা গাইডলাইন্স। এটা আসলে simvar.org এ পেয়ে যাবেন। এটা একটা গাইডলাইন যে আসলে কিভাবে আমাদের ভার্সনিং গুলা করা উচিত। প্রথমটা যেটা আছে এটা মেজর, তারপর এটা মাইনর, তারপর এটা প্যাচ, তারপর প্রি রিলিজ। তো এরকম অনেক ওয়েতে তারা এটাকে সেপারেট করছে যে আসলে এই জিনিসগুলো আমরা কিভাবে মেনটেন করব। ওকে, এটা দেখে আপনারা পড়ে নিতে পারেন যে হোয়াট ইজ সিমেন্টিক ভার্সনিং। তা আমরা সাধারণত এইটাই ফলো করি, এই জিনিসটাই ফলো করার ট্রাই করি। তো এটা অনেক কমপ্লিকেটেড ওয়েতে লাগতে পারে, অনেকের কাছে লাগতে পারে যে এত বড় মানে লেখা কেন, এটা লেখাই জাস্ট, এটা কোনো প্যাকেজ না, এটা কোনো কিছু না, জাস্ট একটা গাইডলাইন যে দ্যাটস হাউ ইউ শুড ওয়ার্ক উইথ ভার্সনিং, কিভাবে আপনি ভার্সনগুলো ম্যানেজ করবেন। তো এইভাবে আপনি ম্যানেজ করতে পারেন। আপনার যদি মনে হয় যে এটা লেখাটা কমপ্লিকেটেড, তাহলে আপনি এটা নিয়ে ইউটিউবে আপনি সার্চ দিতে পারেন, তাহলে সিমেন্টিক ভার্সনিং এ এটা ভিডিও পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। তো এই সিমেন্টিক ভার্সনিং এর উপরে মানে এটা আমরা বেস করে এই ভার্সনিংটা করে যাচ্ছে আমাদের প্রজেক্টে। সাধারণত আমরা যখন একটা অ্যাপ রিলিজ দেওয়া থাকি আমাদের গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে, তখন কিন্তু এক এক ভার্সন আমরা বুঝি যে আচ্ছা ভার্সনে আপডেট আসছে বা চেঞ্জ আসছে, অনেক বড় একটা রিলিজ আসছে। এই যে রিলিজ গুলো দেই এগুলো আমরা একটা স্পেসিফিক ভার্সন নাম্বার থাকে, বিল্ড নাম্বার থাকে, ওই বিল্ড নাম্বার এগেনস্টে দেয়। ওটার আবার রিডেবল একটা ভার্সন থাকে, যেমন 1.0.1, 1.0.0, 1.0.7, 1.1.7, এরকম থাকে। তো এগুলো হচ্ছে আমাদের ভার্সন কোড, যে ভার্সন কোডটা যাবে এটা আমরা সাধারণত এখান থেকে মেনটেন করি। তো আমরা চাইলে একবার নেটিভে ঢুকেও মেনটেন করতে পারি, বাট এখান থেকে মেনটেন করলে ইজিলি মেনটেন করা যায়। তো আমরা এখান থেকে মেনটেন করি। আইওএস এর জন্য আবার আমরা ওই যে আইওএস এর যে কনফিগারেশন আছে ওখানে গিয়ে আমরা করি। তো এটা সাধারণত অ্যান্ড্রয়েড এর জন্য বাই ডিফল্ট এটা সাপোর্ট করে। আপনি যদি চান যে অ্যান্ড্রয়েডে নেটিভিতে করবেন তাও করতে পারেন, তো এখান থেকে আপনি করতে পারবেন। তাহলে দেখেন এখানে একটা এনভায়রনমেন্টের এসডিকে দেওয়া আছে, এটা হচ্ছে মিনিমাম এসডিকে। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড যে একসাথে স্ট্রিং আকারে কি দিছে, এই জিনিসটাকে আপনি সবসময় পড়বেন দুই ভাগে, দুই ভাগে আপনাকে পড়তে হবে। ফার্স্টে ফার্স্ট অফ অল প্রথম যেটুকু আছে এইটুকু হচ্ছে শুরু, এইটা আগে পড়বেন না, আগে পড়বেন এইটুকু যে আচ্ছা 3.0.3.3.0 থেকে এটা কি বড়। এই যে দেখেন আগে আমরা কি পড়ছি যে আগে বিগার দেন অর ইকুয়াল টু, এটা হচ্ছে 3.3.0 থেকে বড় অথবা সমান। দেন হচ্ছে লেস দেন 4.0.0, এটা হচ্ছে ডার্টের এসডিকে ভার্সন। কত এসডিকে ভার্সনে এই এনভায়রনমেন্টটা চলবে, এই যে আমাদের প্রজেক্ট আছে প্রজেক্টের এসডিকে ভার্সন। দেন আমাদের পরে একটা সেকশন আছে যেটা হচ্ছে ডিপেন্ডেন্সি। এই ডিপেন্ডেন্সির মধ্যে আমরা কোন কোন ডিপেন্ডেন্সি এই প্রজেক্টে অ্যাড করতেছি বা ইউজ করতেছি, ওই ডিপেন্ডেন্সি গুলো থাকে। সো হোয়াট ইজ ডিপেন্ডেন্সি? ডিপেন্ডেন্সি হতে পারে একটা মডিউল, হতে পারে একটা প্যাকেজ। সাধারণত এগুলো আমরা প্যাকেজ বা প্লাগইন গুলাকেই বুঝাই। এই যে ধরেন যে আমি একটা প্লাগইন আমি অ্যাড করতে চাই, ধরেন এটার নাম হচ্ছে সাইজার। তো সাইজার একটা প্লাগইন আছে, প্রজেক্ট আছে, এটা আমি ইউজ করতে চাই এই ভার্সনটা। তাহলে এটা একটা ডিপেন্ডেন্সি, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি বা প্যাকেজ যেটা আমার পাব ডট ডেভে বানানো আছে বা কোনো গিটহাবে হোস্ট করা যেতে পারে, যে কোনো জায়গায় হোস্ট করা থাকতে পারে। ওই জায়গা থেকে আমি কি করতেছি, ফেচ করে আমার প্রজেক্টে নিয়ে আসতেছি। ভাবেন দুনিয়ার সবকিছু যদি আপনি স্ক্র্যাচ থেকে বিল্ড করতে যেতেন অনেক টাইম লাগতো না? তো আমাদের মতো অনেক ডেভেলপাররা আছে যারা এই প্রবলেমটা অলরেডি সলভ করে ফেলছে। তারা কি করছে, ওই প্রজেক্টটাকে ওই প্যাকেজটাকে সে ওপেন সোর্স করে দিছে যে তোমরা এটা কি ইউজ করো। আমি এটাকে ওপেন সোর্স করে দিছি। অনেকে আবার এই যে আমাদের যে পাব ডট ডেভ আছে এখানে, ওই পাব ডট ডেভ কই, এই তো আমি বের করছিলাম।
পাব ডট ডেবের ভিতরে তারা এখানে দিয়ে রাখছে, প্যাকেজ বানিয়ে বানিয়ে দিয়ে রাখছে। আপনি জাস্ট কি করবেন, এগুলা প্লাগ ইন প্লে করবেন, এগুলা প্লাগ ইন করবেন। প্লাগ ইন করলেই আপনি জাস্ট ইনস্টল করবেন আপনার প্রজেক্টে। এই যে এই নাম্বারটা দিয়ে ইনস্টল করলেই অটোমেটিক্যালি কি করবে, আপনার যে পাব আছে, পাব যে প্যাকেজ ম্যানেজার আছে, এই প্যাকেজ ম্যানেজারটা আপনার প্রজেক্টে নিয়ে আসবে। পাব আনার জন্য মানে প্যাকেজগুলো আনার জন্য পাব গেট করতে হবে। গেট মানে পাব থেকে গেট করবেন, মানে প্যাকেজ ম্যানেজার দিয়ে গেট করবেন ওই স্পেসিফিক প্যাকেজটাকে, বা যে চেঞ্জ গুলা করছেন এই চেঞ্জ গুলাকে আপনি নিয়ে আসবেন। ওকে, ওটা আমরা পরে দেখি। তো এখানে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি গুলা থাকে, এখানে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি গুলা থাকে। তো এই ডিপেন্ডেন্সি গুলো আমরা একের পর এক লিখি। তো এই ফাইলটা অনেক কমপ্লিকেটেড, দেখেন এখানে কিন্তু এভাবে আমি ইচ্ছা মতো স্পেস দিতে পারতেছি না বা শুরু থেকে শুরু করতে পারতেছি না। আমার কি করতে হবে, একটা ইন্টেন্ডেশন অলওয়েজ মেনটেন করতে হবে। এখানে স্পেস বলতে একটা স্পেসই বোঝায়, কিন্তু আবার ট্যাব যেটা আছে, ট্যাব আমরা কি করি, চারটা মারি, তাই না? এখানে কিন্তু ট্যাব চারটা না, এখানে কিন্তু ট্যাব বলতে একটা দুইটা। ট্যাব বলতে কি এক দুই, দুইটা মানে স্পেস দিলে ট্যাব বোঝায়। আমরা কি ট্যাব বলতে চারটা বুঝি না? কিন্তু ইয়ামেল ফাইলের মধ্যে দুইটা দেওয়া হচ্ছে একটা ট্যাব বোঝায়, মানে দুইটা করে স্পেস থাকতে হবে। ইন্টেন্ডেশন দেখেন দুইটা করে। তো আপনি যদি একটা ইন্টেন্ডেশন বেশি দেন তাহলেই কিন্তু, একটা যদি স্পেস বেশি দেন তাহলে কিন্তু পুরো ফাইল ব্রেক হয়ে যাবে। সো এটা নিয়ে কাজ করার সময় সবসময় খেয়াল করে রাখবেন। ওকে, সো সর্বপ্রথম আমাদের যে ডিপেন্ডেন্সি আছে সেটা হচ্ছে ফ্লাটার। ফ্লাটার যে এসডিকে আছে এটাও একটা ডিপেন্ডেন্সি। তার মানে ডার্টের একটা যে আমাদের মানে এই যে একটা প্রজেক্ট বানাইছি সেটা একটা ফ্লাটার প্রজেক্ট কখন হয়েছে, যখন এই যে এরকম ফ্লাটারের এইচডিকে নিয়ে আসছে। ফ্লাটার এইচডিকে যদি না থাকে তাহলে তো অবশ্যই আমি ফ্লাটারের কোনো ফ্রেমওয়ার্কের কোনো কিছু ইউজ করতে পারবো না, তাই না? তো ফ্লাটারও একটা ডিপেন্ডেন্সি। দেন আমাদের কুপারটিনো আইকনস আছে, কুপারটিনো থিম পড়ছিলাম মনে আছে, কুপারটিনো আইকনস ছিল। কুপারটিনো আইকনসও কিন্তু কুপারটিনো আইকনসও কিন্তু একটা প্যাকেজ, এটা কিন্তু ডাইরেক্টলি আমরা ইউজ করতে পারি না, এটা কিন্তু একটা প্যাকেজ থেকে আসে। এই প্যাকেজ প্রোভাইডার অবশ্যই ফ্লাটার টিভি পরে আলাদা প্যাকেজ বানিয়ে রাখছে, যে সবসময় তো সবাই কুপারটিনো আইকন ইউজ করে না। তো যারা ইউজ করতে চায় প্যাকেজ থেকে করতে পারে, কেউ যদি না চায় ডিলিট করে দিবে। হু কেয়ার্স, আপনি ডিলিট করে দিলে আপনাকে অবশ্যই পাব গেট করতে হবে। পাব গেট করতে হবে মানে আপনার যে পাব পাব স্পেক ইয়ামেল এর চেঞ্জ আনলেন, এই চেঞ্জটা কি করতে হবে, এই চেঞ্জটা আপনার নিয়ে আসতে হবে, কনফিগার করতে হবে। তো সাইজার 1.0.0 কোনো ভার্সন ম্যাচ করতেছে না, এর জন্য সে আনতে পারতেছে না। তো এটাকে আমি সরিয়ে দিয়ে পাব গেট করি। দেখেন এই যে দেখেন সে কি বলতেছে, রিজলভিং ডিপেন্ডেন্সি, সে সবকিছু আবার নতুন করে ফেচ করছে, কোনটাকে রিমুভ করে দিয়েছে কোনটাকে অ্যাড করছে। অ্যাড করলে প্লাস আইকন থাকতো, যেহেতু প্লাস আইকন নাই, নতুন করে তো কোনো কিছু অ্যাড করে নেই, বাট এখান থেকে দেখেন একটা মাইনাস আইকন আসছে। তার মানে মাইনাস করার মানে কি, এটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো এগুলো হচ্ছে আমার ডিপেন্ডেন্সি। তো এখানে আরেকটা পার্ট আছে দেখেন, ডেপ ডিপেন্ডেন্সি। তো ডেপ ডিপেন্ডেন্সি আবার কি? তো ডেপ ডিপেন্ডেন্সি হচ্ছে আপনার এইটা ডাইরেক্টলি প্রোডাকশনে যাবে না, এই প্যাকেজটা এই ডিপেন্ডেন্সিটা ডাইরেক্ট প্রোডাকশনে যাবে না, বাট ডেভেলপমেন্টের সময় আমাকে এই জিনিসটা ইউজ করতে হবে। ডেভেলপমেন্টের সময় কি করতে হবে, এই জিনিসটা ইউজ করতে হবে। ওকে, যেমন ফ্লাটার টেস্ট, টেস্ট কোড যেটা আছে, আমরা তো টেস্ট কোড যারা বুঝে না তাদের একটু বলে নেই। টেস্ট কোড হচ্ছে সেট অফ কোড যেটা আমরা ভেরিফাই করি যে আমরা যে কাজটা করতে চাইছিলাম এই কাজটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। বিভিন্ন সিনারিওতে আমরা টেস্ট কোডটা লিখি। তো এটা ইউনিট টেস্ট হইতে পারে, ইন্টিগ্রেশন টেস্ট হইতে পারে, আরো অনেক ওয়েতে টেস্ট কোড লেখা যায়। সো ওই টেস্ট কোডগুলো হইতে পারে। তো আমরা এখানে ইউনিট টেস্ট লিখতে পারবো, সব কোন ধরনের টেস্টই লিখতে পারবো, ইন্টিগ্রেশন টেস্ট হোয়াট এভার ইট ইজ আমরা লিখতে পারবো। তো এই যে টেস্টটা আছে এই টেস্ট নিয়ে কিন্তু ডেভেলপমেন্টের সময় আমরা ইউজ করি, ডেভেলপারের ভেরিফিকেশনের জন্য ইউজ করি। টেস্ট কোড কি ইউজাররা বুঝে? আপনি কি জানেন যে গুগল অ্যাপের মধ্যে কি টেস্ট কোড লেখা আছে, ইউনিট টেস্ট লেখা আছে নাকি ইন্টিগ্রেশন টেস্ট লেখা আছে, এগুলো কিন্তু আপনি জানেন না। তো এটা হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট। ডেভেলপমেন্টের পার্ট এমন কোনো ডিপেন্ডেন্সি থাকলে আমরা এখানে ডেপ ডিপেন্ডেন্সিতে অ্যাড করি। এখানে একটা ডেপ ডিপেন্ডেন্সি আছে দেখেন, যেটা নাম হচ্ছে ফ্লাটার লিন্ট। ফ্লাটার লিন্ট যে কি করে, আপনাকে বিভিন্ন ওয়েতে হেল্প করে কোড লেখার সময়। কিভাবে কোড লেখার সময় এই দেখেন এখানে ওয়ার্নিং দিচ্ছে যে পাব স্পেক এমএল কিন্তু চেঞ্জ হয়েছিল, তুমি পাব গেট করো, গেট ডিপেন্ডেন্সি, নতুন করে ডিপেন্ডেন্সি গেট করো। আচ্ছা, এটা একটা কমান্ড আছে, কমান্ডটা আমি দেখে দেই। কমান্ডটা হচ্ছে ফ্লাটার, যেহেতু আমি এফবিএম ইউজ করি so আমি এফবিএম দিয়ে দেবো, ফ্লাটার পাব গেট। তা আপনারা এফবিএম লিখবেন না, এফবিএম হচ্ছে একটা টুল যেটা আপনাদের আপকামিং একটা সময় আমি দেখিয়ে দিব যে হোয়াট ইজ এফবিএম। সে কিন্তু এই দেখেন আগের কাজটাই সে করতেছে। ওকে, ওকে, তো কি বলতেছে, লাইভ ক্লাস এটার মধ্যে কি আমি, ও আচ্ছা এই তো দেই নাই, আমি তো এখানে সেট আপ করি নাই।
দেখি ডাইরেক্ট ফ্লাটার পাব গেট দিই। আচ্ছা, ফ্লাটার এটার মধ্যে মনে হয় আমার নাই। সো আপনারা ফ্লাটার পাব গেট দিলে এটা কাজ করবে। আমার এফবিএম আছে, এফবিএমটা এখনো সেট আপ করি নাই, দ্যাটস ওয়াই আমার এখানে এই ইস্যুটা আসতেছে। তো আমার ডেস্কটপে অ্যাকচুয়ালি ফ্লাটার নাই। অনেকে ভাবতে পারেন যে ভাইয়ের ডেস্কটপে ফ্লাটার নাই, ভাই ফ্লাটার ডেভেলপার কেমনে হয়, মানে ফ্লাটার নাই, ফ্লাটার সে চিনেই না। কারণ ফ্লাটার আমি ইনস্টল করিনি আমার ডেস্কটপে, কারণ আমি একটা ভার্চুয়াল মানে মানে কন্টেনারাইজেশনের মতো একটা টুল ইউজ করি যেটার নাম হচ্ছে এফবিএম, ফ্লাটার ভার্সন ম্যানেজার। কারণ আমার অনেক ভার্সন আছে আমার এখানে, আমি অনেক প্রজেক্টে কাজ করি, এক এক প্রজেক্টে এক এক ভার্সন দিয়ে কাজ করি। তাই আমি একটা এরকম ভার্সন ম্যানেজার দিয়ে কাজ করি, যে এক এক প্রজেক্টে এক এক ভার্সন ম্যানেজার দিয়ে আমি ভার্সন দিয়ে কাজ করতে পারি। তো আপনাদেরও দেখিয়ে দিব, আপকামিং ডেজে আমি এটা দেখিয়ে দিব। আর জাস্ট লাইক এটা ডকারের মতো, ডকারেও এরকম কন্টেনারাইজেশন একটা টেকনোলজি ইউজ করা হয়। ওকে, সো আমরা এখানে কি যেন দেখতেছিলাম, আমরা দেখতেছিলাম লিন্ট। তো লিন্টারটা একটু ইন্টারেস্টিং দেখেন। এখানে যখন আমি এখান থেকে আহ মানে কনস্ট্যান্টটা সরিয়ে দিচ্ছি, সাথে সাথে একটা ওয়ার্নিং দিচ্ছে, এই যে নিচে ওয়ার্নিং দিচ্ছে যে কনস্ট্যান্টটা তুমি দাও, এটা তোমার জন্য খুবই ভালো, কোডের পারফরমেন্স ইমপ্রুভ করবে। এইটা কে বললো, কার এত বড় ক্ষমতা হয়েছে যে ফ্লাটারের এই বেস্ট প্র্যাকটিসটা সে জানে? এটা হচ্ছে ফ্লাটার লিন্টস। লিন্টস কি করে, আপনাকে হিন্ট দেয় যে আচ্ছা একটা এখানে একটা জিনিস করলে তোমার বেটার কোড হবে। এরকম হাজার হাজার লিন্ট রুল আপনি খুঁজে পাবেন। এই জিনিসটা যে অ্যানালাইসিস অপশন যেটা আছে, এটার মধ্যে চাইলে আপনি কাস্টম রুলসও অ্যাড করে দিতে পারেন। এই যে অ্যানালাইসিস ডট অপশন, এখানে অ্যাভয়েড প্রিন্ট দিয়ে দিলেন, অ্যাভয়েড প্রিন্ট ট্রু দিয়ে দিলেন, অ্যাভয়েড প্রিন্ট এখানে হচ্ছে ফলস, এখানে ট্রু দিয়ে দিলেন, তাহলে কিন্তু এমন হবে যে আপনি যখন প্রিন্ট লিখবেন তখন কিন্তু ইরর দেখাবে, তখন কিন্তু ওয়ার্নিং দেখাবে না, তখন কিন্তু ইরর দেখাবে। তো আমি এটাকে আনকমেন্ট করে দিই, আমি অ্যানালাইসিস অপশন নিয়ে পরে একদিন কথা বলবো। তো আপনি এই ফ্লাটার যে লিন্ট রুল গুলো আছে এটার মধ্যেও আপনি মডিফিকেশন নিয়ে আসতে পারেন ওই অ্যানালাইসিস অপশনের মধ্যে গিয়া। ওকে, এগুলা আবার কেটে দিই। ওকে, এবার আসি ফ্লাটার নামে একটা সেকশন আছে। এই ফ্লাটার সেকশনের নামে মধ্যে ফ্লাটারের স্পেসিফিক কোনো রুল থাকলে এটা আমরা এখানে সেট করে, যেমন ইউজেস ম্যাটেরিয়াল ডিজাইন, আমরা কি ম্যাটেরিয়াল ডিজাইন ইউজ করবো কিনা, ট্রু দিয়ে দিলে ট্রু চলে আসবে। তারপরে দেখেন অ্যাসেট নামে একটা জিনিস আছে। অ্যাসেট নিয়ে আমরা অলরেডি দেখছিলাম যে অ্যাসেট ফোল্ডার বানাইতে পারি, এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমরা যা ইচ্ছা তাই রাখতে পারি। তো অ্যাসেটের ভিতরে আমরা সাধারণত অ্যাসেট ফোল্ডার গুলো, সাধারণত যে কন্টেন্ট গুলো থাকে যেগুলো স্ট্যাটিক কন্টেন্ট, এগুলো আমরা অ্যাসেটের ভিতরে রাখতে পারি। এখানে চাইলে আমরা ফন্ট নামে আলাদা ফোল্ডার বানাইতে পারতাম, ফন্টস দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ হোয়াট এভার ইট ইজ, আমরা যেসব ফোল্ডার বানাই আমরা কি করি এই অ্যাসেটের মধ্যে এখানে অ্যাড করে দেই। দেন পাবগেট করে দিলে কি হয়, সেই অ্যাসেট গুলোকে ফেচ করে নেয়, সেইখানে নিয়ে আসতে পারে। তো ফন্টস নামে এখানে আমরা এই যে এই পাশে দেখেন একটা ডেডিকেটেড সেকশন আছে, আমরা চাইলে ডাইরেক্ট ফন্ট এটার ভিতরে অ্যাড করতে পারি। অবশ্যই আমাকে এখানে একটা ফন্ট নামে ফোল্ডারের ভিতরে ওই কাস্টম ফন্টটাকে অ্যাড করে দিতে হবে। কাস্টম ফন্ট আমরা ইউজ করার পরে দেখবো, জাস্ট আমরা দেখে নেই। দেখেন এখানে কিন্তু ইরর দিচ্ছে, কেননা এখানে একটা স্পেস বেশি আছে। ওকে, যে এখানেও একটা বেশি আছে, তো এখান থেকে আমি সরিয়ে দিই। ওকে, এখান থেকে সরিয়ে দিতে হবে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু খুবই কমপ্লিকেটেড ফাইল। এইখানেও একটা বেশি আছে। ওকে, এবার দেখেন ঠিক আছে, আমি চাইলে এরকম কাস্টম ফন্ট অ্যাড করে দিতে পারি। আমি যদি পাব গেট করি তাহলে দেখেন কি বলে, তাহলে কিন্তু কিছু দেখাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি আমাদের ফন্টস নামে কোনো ফোল্ডার এখানে আছে, ফন্টস নামে কিন্তু কোনো ফোল্ডার নেই, অ্যাকচুয়ালি সেটা পাচ্ছে না। তো আমরা যাই বলি না কেন আমরা এখানে দিতে পারি না। আমরা এই ফন্টস নামে যে ফোল্ডার আছে, ফোল্ডার ক্রিয়েট করলে বা এখানে ইমেজেস এর মতো অ্যাসেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতাম, তার ভিতরে আমি ফন্টস রেখে দিতাম, ইমেজ রেখে দিতাম, জিপস রেখে দিতাম, বা আমাদের লটি ফাইল থাকলে সেই লটি ফাইল গুলা রেখে দিতাম। সবকিছু আমরা ওটার ভিতরে রাখতে পারতাম, রেখে আগে অ্যাসেটের মধ্যে ওই ফোল্ডারটাকে চিনিয়ে দিতাম, দেন আমরা হচ্ছে এখানে ডাইরেক্ট হচ্ছে ওই ফোল্ডার গুলোকে চিনিয়ে দিতাম যে এই জায়গায় এই ফন্ট আছে, এই জায়গায় ওই ফন্ট আছে, চিনিয়ে দিলে আমরা এই স্পেসিফিক ফন্টটাকে ইউজ করতে পারবো। তার মানে বোঝা যাচ্ছে যে এই ফাইলটা হচ্ছে আমাদের ফ্লাটারের কনফিগারেশন, ইভেন এই প্রজেক্টে যে কনফিগারেশন গুলো আছে এই কনফিগারেশন গুলা সে সেট করে দেয়, তার ভিতরে ট্র্যাক ডাউন রাখে। ওকে, ঠিক আছে। সো ওকে, এগুলো আবার কে কি দিছে? ঠিক আছে, তো আমরা এভাবে এই ফাইলটাকে ইউটিলাইজ করতে পারি। তো এই ফাইলে কোনো ধরনের চেঞ্জ আসলে আপনি অবশ্যই পাব গেট করবেন, মানে আপনার কনফিগারেশনটা গেট করে নেবেন। তো এটার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে
ফ্লাটার পাব গেট। তো ফ্লাটার পাব গেট দিয়ে আপনি কনফিগারেশন গুলা ফেচ করে নেবেন। আচ্ছা, তো আমরা পাবস্পেক ইএমএল দেখলাম। তো আমরা চলেন একটা কাস্টম প্যাকেজ ইউজ করে দেখি। তো প্যাকেজ প্লাগইন এগুলা সম্পর্কে তো আমাদের আইডিয়া নাই। তো একটু প্যাকেজ প্লাগইন এগুলা নিয়ে দেখি যে আসলে এই যে এত হিজিবিজি এত সেকশন এই পাশে ও পাশে এইদিকে এইখানে এতগুলা ট্যাব এগুলো আসলে কিভাবে কাজ করে। ওকে, তো আপনার এই পাব ডট ডেভ হচ্ছে সেই ওপেন সোর্স যে প্লাগইন বা প্যাকেজ গুলো আছে এটার আস্তানা। এখানে ওই যে এনপিএম যেমন আছে নোডের, তো পাব হচ্ছে ওই রকম। তো এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। তো আমরা পাব ডট ডেভ এর ভিতরে ধরেন আমার একটা প্যাকেজ লাগবে, রিসপন্সিভ ডিজাইন, রিসপন্সিভ বিল্ডার নামে একটা প্যাকেজ আছে। এটাতে কি করা যায়, আমরা রেসপন্সিভ ডিজাইন গুলা এটার মধ্যে করতে পারি, বিভিন্ন ডিভাইসের জিনিসপত্র ইনফরমেশন পাই ওটার এগেনস্টে আমরা হচ্ছে সেগুলোকে আনতে পারি। ওকে, এই রেসপন্সিভ বিল্ডার হচ্ছে একটা প্যাকেজ। এখন এই প্যাকেজটা কি আপনার ইউজ করা উচিত কি উচিত না এটা আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে ইউজ করবেন, এক্সাম্পল কি, এটা ডকুমেন্টেশন কিভাবে করবেন, এটা হচ্ছে আমরা এখন দেখবো। তো আপনার যে প্যাকেজটা লাগবে এখান থেকে আপনি সার্চ দিতে পারেন বা ওই যে হোম পেজ থেকেও আপনি সার্চ দিয়ে এখানে আসতে পারেন। ওকে, দেন এইখানে আপনার সর্বপ্রথম নাম থাকে আর লেটেস্ট ভার্সনটা এখানে দিয়ে দেওয়া থাকে, আপনি চাইলে ডাইরেক্ট এখান থেকে কপি করেও নিয়ে যেতে পারেন। তো ওটা পরে দেখবো। তো সর্বপ্রথম আপনি একটা প্যাকেজ ইউজ করার আগে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে সাপোর্টেড এসডিকে, মানে সাপোর্টেড প্ল্যাটফর্ম, এসডিকে বলতেছি। তো প্ল্যাটফর্ম কোনটা কোনটা সাপোর্ট করে, ধরেন আপনার অ্যান্ড্রয়েড আইওএস এ অ্যাপ্লিকেশন আছে, তো আপনার লিনাক্স ম্যাকওএস উইন্ডোজ এগুলা নিয়ে মাথা ঘামাইতে হবে না, সেগুলা নিয়ে আপনার এত প্যারেশানের দরকার নেই। এই দুইটা প্ল্যাটফর্ম থাকলে হচ্ছে। এখন কোন কোন প্ল্যাটফর্ম এই প্যাকেজ সাপোর্ট করে বা প্লাগইন সাপোর্ট করে সেটা দেখার জন্য প্ল্যাটফর্ম জিনিসটা আপনি অবশ্যই দেখে নেবেন যে আমার যে প্ল্যাটফর্ম গুলো দরকার এই প্ল্যাটফর্ম গুলো ঠিক মতো সাপোর্ট করে কিনা। অনেক প্যাকেজ দেখবেন শুধু ওই সাধারণত ওগুলো প্লাগইন বলে, প্লাগইন গুলো শুধু অ্যান্ড্রয়েডে আছে অথবা আইওএস আছে, অন্য অন্য কোনো জায়গায় নাই। তো এই জিনিসগুলো খেয়াল করবেন যে কোন কোন প্ল্যাটফর্ম সাপোর্ট করে, এইচডিকে কোনটা এটাও দেখার ট্রাই করবেন যে ডার্ট এইচডিকে না ফ্লাটার এইচডিকে। সাধারণত এটা ফ্লাটারই থাকে, এটা নিয়ে এত বেশি দিতে হবে না। দেন আরেকটা জিনিস দেখার ট্রাই করবেন সেটা হচ্ছে পাবলিশার কি। এখানে দেখেন এই শুরুতে একটা মানে ভেরিফাইড আইকন দেওয়া আছে, এই যে এখানে দেখেন পাবলিশার। এই পাবলিশারটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। এই পাবলিশারের মধ্যে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এই পাবলিশার কোন কোন প্যাকেজ সে পাবলিশ করছে। তো প্যাকেজের পাশে এখানে দেখেন লাইক টাইক পাপ পয়েন্ট পপুলারিটি এগুলো দেখতে পারবেন। ওকে, সো এখানে দেখেন এখানে একটা জিনিস মানে দিয়ে দেওয়া আছে, ডার্ট 3 কম্পিটেবল। আগে আমাদের মানে ডার্ট 3 ছিল না, পুরান যে প্যাকেজ গুলো আছে ওগুলো ডার্ট 3 কম্পিটেবল থাকে না। আপনারা সবসময় ট্রাই করবেন, আপনারা হয়তো ওই ওই স্টেজে ছিলেন না কখনো, তো আমরা ওটা পার করে আসছি। তো যেগুলো ডার্ট 3 কম্পিটেবল প্যাকেজ সেগুলোর পাশে এগুলো লেখা থাকে। তো আপনি যদি এটা না দেখেন তার মানে বুঝবেন যে এটা বিপদ ডেকে আনতে পারে ভবিষ্যতে। তো এখন যেগুলো প্যাকেজ আছে সবগুলো এই ডার্ট 3 কম্পেটেবল। তো এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তো লাস্ট পাবলিশ কবে হয়েছে এটাও আপনি এখান থেকে দেখতে পারেন, এটা হচ্ছে একটা সামারি আর কি। তো আপনি বাকি সামারি যে পাশে পাবেন, ডান পাশের পাশটাতে আসে, আমরা একটু মার্কেটটা ওপেন করে নিই। ওকে, দেখেন এই পাশটাতে একটু দেখি। ওকে, তো সর্বপ্রথম যে জিনিসটাতে এই যে এই সেকশনটা দেখার ট্রাই করি, এটা হচ্ছে আমাদের প্যাকেজের ওভারঅল রিপোর্ট। এটার মধ্যে কতগুলা লাইক আছে। ধরেন ধরেন হচ্ছে আমি এখান থেকে এই প্যাকেজটাকে লাইক দিলাম, আমি লগ ইন করা আছি। তো লাইক দেওয়ার পরে এখানে একটা লাইক পড়ছে। তা আমরা যখন এটাকে রিফ্রেশ করব 41টা লাইক হয়ে গেছে। এরকম অনেকে লাইক দিয়ে রাখছে তাদের লাইক প্যাকেজ হিসেবে। তো কতগুলা লাইক আছে এটা আপনি বুঝতে পারছেন, 1500 মানে হেভি, অনেক অনেক ভালো প্যাকেজ। পাপ পয়েন্ট দেওয়া আছে 140 আর পপুলারিটি দেওয়া আছে, পপুলারিটি 100%, পপুলারিটি তার মধ্যে 99% আছে, যে 99% মানুষ এইসব কাজের জন্য এই জিনিসটাকে ইউজ করে, এই প্যাকেজটাকে ইউজ করে। আর পাপ পয়েন্ট যেটা আছে এটা 140-এ কিছু মেজারমেন্ট হয়, অ্যানালাইসিস এটার উপরে বেস করে 140-এ পয়েন্ট দেয়, সে 140-এ পাইছে। ওকে, দেন আমরা পাবলিশার দেখছি যে পাবলিশার যদি ভেরিফাইড হয় এখানে একটা টিক মার্ক থাকবে, টিক মার্ক থাকবে। আর এটা দেখেন ফিল্ড স্ট্যাকের .com এর একটা প্যাকেজ, যে পাবলিশার নাম তার এখানে থাকে। আনভেরিফাইড অনেক পাবলিশারও আছে যারা একটা প্যাকেজ আপলোড করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মইরা গেছে না বাঁচাইছে তাদের খোঁজ খবরই পাওয়া যায় না। ওকে, আবার এটাকে অনেকে মেনটেনও করে। তো ওইদিকে আমরা পরে যাব। দেন এখানে কিছু মেটাডাটা দেখতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি এটাতে কি করে, সিম্পল একটা মানে বেসিক একটা ডিসক্রিপশন, ছোটখাটো ডিসক্রিপশনের মতো। তারপরে এখানে দেখতে পারবেন গিটহাব রিপোজিটরি, এই প্যাকেজের পুরা পুরা গিটহাব রিপোজিটরি আপনাকে এখানে দিয়েছে। আপনার যে মনে হয় এই কোড কপি করে নিয়ে আপনি নিজের মতো করে বানাবেন, ইউ আর ওপেন টু ডু ইট।
ওকে, আপনি যে কোনো সময় বানাইতে পারেন, কেউ আপনাকে আটকাবে না, এখান থেকে আপনি যে কোনো সময় বানাইতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার রিপোজিটরি, আমরা যাই একটু দেখে আসি রিপোজিটরি চেহারা কেমন। এই যে দেখেন, এখানে একবার পুরো কোড দিয়ে দেওয়া আছে। এখানে এটা তো ইউজেস এর কোড, এখানে কোড দিয়ে দেওয়া আছে। আপনি চাইলে এটার ভিতরে ঢুইকা, এটা তো একটা প্যাকেজ, আপনি এটার ভিতরে ঢুইকা কোড দিয়ে মানে দেখতে পারেন, কেউ আপনাকে না করবে না। এখানে দেখেন কারা কারা ইউজ করছে, এটা দেখা যাচ্ছে কন্ট্রিবিউটর কারা, এটাও দেখা যাচ্ছে 11 জন কন্ট্রিবিউটর। আপনার চাইলে এখানে কন্ট্রিবিউট করতে পারেন, আপনাকে মারবেন না। আপনি জাস্ট এখানে যে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে দেবেন, আপনার যে কোড চেঞ্জ করতে মন চায় চেঞ্জ করে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে দিবেন, তা যদি ভালো লাগে আপনার কোড মার্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এটা গেল আপনার কোড। আপনি চাইলে কোনো একটা ইস্যু পাইছেন, তাহলে চাইলে ওই গিটহাব রিপোর ভিতরে ঢুইকা আপনি ওই ইস্যুটা রিপোর্টও করতে পারেন। ওকে, এই যে এখানে দেখেন ইস্যুস, ইস্যুস এর মধ্যে অনেকে 15টা ইস্যু রিপোর্ট করে রাখছে। আপনি চাইলে আপনার ইস্যু এখানে রিপোর্ট করতে পারেন, যে ভাই আমি তো কাজ করতে গিয়ে এই ইস্যু পাইছি, আপনি চাইলে নিউ ইস্যু রিপোর্টও করতে পারেন। আবার হুদায় হুদায় এখানে টেস্ট করতে গিয়ে আবার আহ ইস্যু রিপোর্ট করে আসেন না। এই ডকুমেন্টেশন আছে, এপিআই রেফারেন্স এটাকে বলে। এখানে লিংক অনেক জায়গায় দিয়ে দেওয়া থাকে, অনেক জায়গায় দিয়ে দেওয়া থাকে না। তো এটা হয়তো গিটহাব এই রিপোর্টটাকেই দিয়ে দিছে। এখানে দেখেন একটা লিংক দেওয়া আছে, এটা কিভাবে ইউজ করবেন এটা একটা বেটার এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া থাকে। অ্যাকচুয়ালি এটাকে বলে রেফারেন্স আর কি, প্যাকেজ রেফারেন্স। এটা আগে ছিল না, এটা রিসেন্টলি অনেক ভালো ইমপ্রুভ করতেছে সবাই। তো এটা যদি ফান্ডিং টান্ডিং কেউ করে, তাহলে এটা দেখতে পারবেন যে কে কে ফান্ডিং করছে, এটা আপনার বিষয় না। লাইসেন্স আছে, দেন এটা ডিপেন্ডেন্সি কোন জায়গায় কি কি আছে। অনেক সময় থাকে যে একটা প্যাকেজ আরেকটা প্যাকেজের উপরে ডিপেন্ডেন্ট, এমন হতে পারে যে এই প্যাকেজটা আপডেট হয়েছে ওই প্যাকেজটা আপডেট হয় না, তো ভার্সন ইনকম্পিটেবল হয়ে যায়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে এই প্যাকেজ কার কার উপরে ডিপেন্ডেন্ট আছে। ওকে, আচ্ছা। তো এটা আমরা দেখলাম, এটা একটা ওভারভিউ দেখলাম। দেন এখানে দেখেন একটা রিডমি সেকশন আছে। এই রিডমি সেকশনে অ্যাকচুয়ালি আপনি পড়তে পারবেন যে আসলে এই প্যাকেজটা কি, কেন বানানো হয়েছে, কি প্রবলেম সলভ করে, ইনস্টল কিভাবে করে, এই প্যাকেজটা কিভাবে ইনস্টল করবেন এটাও দিয়ে দেওয়া আছে। যে আপনি আপনার পাব স্পেক ইয়ামেল এর ভিতরে ডিপেন্ডেন্সি সেকশনে রিসপন্সিভ বিল্ডারের ভিতরে আপনি অ্যাড করবেন এইভাবে। আচ্ছা, মানে ডিপেন্ডেন্সির ভিতরে রেসপন্সিভ বিল্ডার এইভাবে অ্যাড করবেন। এই যে দেখেন একটা কোলনের পরে ফাঁকা আছে, এটা হচ্ছে আপনি ভাষণ কোডটা দিয়ে দিবেন, কততম ভাষণ আপনি ইউজ করতে চাচ্ছেন এটা আমরা দেখবো। তারপর ইউজেস কিভাবে করে, কিভাবে আপনি কোডের ভিতরে গিয়ে কোড লিখবেন, মানে আপনার প্রজেক্টে কোড লিখবেন, এটা আপনার এখানে দিয়ে দেওয়া আছে। আপনাকে অবশ্যই এই প্যাকেজটা ইম্পোর্ট করে নিতে হবে ওই ফাইলের শুরুতে, এটাও এখানে বলে দেওয়া আছে। এই দেখেন এখানে পুরো ইউজেস গুলো, এই প্যাকেজে যা যা আছে সবকিছুর ইউজেস একটা একটা করে এক্সাম্পল দিয়ে দিছে। এবং এখানে লিখে দিছে, এখানে লিখে দিছে আপনাকে আহ, আর কোনো কিছু চিন্তা করতে হবে না যে কই যে শিখবো, কোথাও যে শেখার দরকার নেই। প্যাকেজের রিডমিতেই সম্পূর্ণ সবকিছুই লিখে দেওয়া হয়েছে, আপনি জাস্ট এটা পড়লেই ইউজেস গুলো পেয়ে যাবেন। ওকে, এটা গেল রিডমি সেকশন। তারপরে যে সেকশনটা আছে এটা হচ্ছে চেঞ্জ লক। তো এখানে দেখেন যে কত ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে, যে 0.7.0 এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এটা ফিক্সেস কি কি আছে এগুলা কিন্তু এখানে দেখতে পারতেছেন, একবারে ওপেন, এগুলা হচ্ছে ট্রান্সপারেন্ট। এইসব প্যাকেজ কোনো লুকোচুরি কিছু না, এগুলো ওপেন সোর্স, কোড দিয়ে দেওয়া আছে, সবকিছু দিয়ে দেওয়া আছে আপনার। একবারে খুললাম খোলা, সো আপনি চাইলে নিজে ওইটা বানাইতে পারেন, কোড চুরি করে নিজে বাড়িতে বানাইতে পারেন, কেউ আপনার না করবে না। ঠিক আছে, তো এখানে দেখেন ফিক্সেস 48 বা এখানে কোন কোন মানে ভাষণে কি কি চেঞ্জ আসছে, মেজর কোনো চেঞ্জ আসছে কিনা, নতুন ফিচার আসছে কিনা, সেই চেঞ্জ লগ গুলা এখানে দিয়ে দিছে, সেটা আপনি দেখতে পারেন। তো এক্সাম্পল হচ্ছে কিভাবে ইউজ করছে, পুরো একটা এক্সাম্পল সেট সে এখানে দিয়ে দেয়। দেখেন এখানটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এই যে এইটার মধ্যে ট্যাপ করলে একটা পুরা অ্যাপ, এক্সাম্পল অ্যাপ আপনি পেয়ে যাবেন। ওই ওই রিপোতেই আছে, ওই রিপোজিটরিতেই আছে, এটার ভিতরে গেলে আপনি পেয়ে যাবেন। হোম ভিউ আছে না, এই যে লিবের ভিতরে যাই, যার পরে দেখেন ভিউ, হোম ভিউ, হোম ভিউর ভিতরে গেলে কোড খুঁজে পাবেন, দেখছেন এখানে কোডও দিয়ে দেওয়া আছে, এক্সাম্পল কোড। এটা হচ্ছে এক্সাম্পল কোড সেকশন। দেন ইনস্টলিং, এই প্যাকেজটা কিভাবে ইনস্টল করবেন সেটা ডিটেলসে এখানে দিয়ে দেওয়া আছে। যে আচ্ছা, আপনি চাইলে ফ্লাটার পাব অ্যাড এইটা অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি চাইলে ডিপেন্ডেন্সির ভিতরে রেসপন্সিভ বিল্ডার এই জিনিসটা অ্যাড করে দিতে পারেন। আমরা যাই, আমরা ম্যানুয়ালি অ্যাড করি। এই যে দেখেন এইখানে হচ্ছে আমরা অ্যাড করব ডেপ ডিপেন্ডেন্সি, না ডেপ ডিপেন্ডেন্সি তো তো এমন কিছু অ্যাড করবো যেটা আমার কোডে প্রোডাকশনে যাবে না, বাট এটা তো আমার প্রোডাকশনে যাবে। তো এই যে রেসপন্সিভ বিল্ডার, দেখেন এটা ভাষণ হচ্ছে এটা। এই যে সামনের যে সাইনটা, এটা কি বলে জানেন, এটা বলে ক্যারেট সাইন। ক্যারেট সাইন যেটা আছে এটা সাধারণত বোঝায় যে
আপ টু 0.7.0, 0 মানে 0 জায়গায় যদি 1ও আসে, ওই 1টাও সে ফেচ করে নিবে অটোমেটিক্যালি। যেহেতু ওটা মাইনর ভার্সন, একবারে প্যাচ আপডেট, তো প্যাচ আপডেট সে অটোমেটিক্যালি ফেচ করে নিবে। এটা একটা ক্যারেট সাইন। তো আমাদের এই ভার্সনটা কারেন্ট স্পেসিফিক টার্গেটেড ভার্সন কোনটা? 0.7.0। আপনি চাইলে এটা ক্যাটেও দিতে পারেন। ক্যাট সাইনটা বলতে বোঝায় যে প্যাচ আপডেট আসলে তুমি অটোমেটিক্যালি প্যাচ আপডেটটা নিয়ে নিও। তো আমরা রেসপন্সিভ বিল্ডার তো অ্যাড করছি, তাহলে কি অ্যাড হয়ে গেল? না, অ্যাড হয় নাই এখনো। পাব গেট করলেই তাহলেই এটা অ্যাড হবে। তো পাব গেট করে নিলাম, এবার সে অ্যাড করে ফেলছে। আচ্ছা, তো অ্যাড করে ফেললো। আরেকটা ওয়ে আছে, এই কমান্ড দিয়ে আপনি টার্মিনালে কমান্ড দিলেই অ্যাড হয়ে যাবে। তো এটা ইউজ করার জন্য যেখানে ইউজ করবেন, তাহলে অবশ্যই সেখানে এই যে ইম্পোর্টটা, এই ফাইলটা ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট করা খুবই ইজি। ধরেন আমি মেইনের ভিতরে এটাকে ইউজ করব। তো আমি এটাকে জাস্ট ইম্পোর্ট করলাম। যেহেতু এটাকে এখনো ইউজ করতেছি না, তার জন্য এটাকে এটাকে অফ দেখাচ্ছে, অফ কালার দেখাচ্ছে, যা এটা তো এখনো ইউজ হয় নাই। ওয়ার্নিং দিচ্ছে যে এটা তুমি একটা প্যাকেজ নিয়ে আসছো, বাট এটা তো ইউজ করো নাই। তো এটা হচ্ছে আপনার ইনস্টলিং সেকশন। আরেকটা হচ্ছে ভার্সনিং, যে কোন ভার্সনে কি কি আছে, কি কি চেঞ্জ আসছে, সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এই যে দেখেন ভার্সন, কতগুলা ভার্সন আছে। একেবারে দেখেন 3 বছর আগে এরকম একটা 0.4.0 এরকম আসছিল। তারপরে এই যে দেখেন আহ বিটা আসছিল। আর অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হয় না, এগুলো হচ্ছে আপনার প্রি রিলিজ ভার্সন। প্রি রিলিজ জিনিসটা একটু আপনার মানে রিলিজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে, রিলিজ ম্যানেজমেন্ট সম্পর্কে হবে। তো এই দেখেন, এটা হচ্ছে সর্বপ্রথম ভার্সন 4 বছর আগে, 0.1.0। তবে এইভাবে বাড়তে 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 0.7.0 পর্যন্ত আসছে এখন। এটা লেটেস্ট ভার্সন। কতদিন আগে হয়েছে? 11 মাস আগে। তা আপনি এখান থেকে মানে আর্কাইভটাও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সবকিছুই ট্রান্সপারেন্ট এখানে। আচ্ছা, তা আপনি যদি চান 0.6.4টা আপনি ইউজ করবেন, তাহলে আপনি করতে পারেন। জাস্ট এখানে গিয়া পাবেসপেক ইয়ামেলের ভিতরে এইখান থেকে আপনি এটা চেঞ্জ করে দেন, তাহলেই হবে। তো আমি লেটেস্ট ভার্সনটা ইউজ করতে চাচ্ছি, এর জন্য ওইটাই রাখতেছি, আগেরটাই রাখতেছি। তারপর হচ্ছে স্কোর। এই যে স্কোরটা যে দিচ্ছে, এখানে যে স্কোর গুলা দিল, এইগুলা উল্টা পাল্টা বসায় দিছে? না, অ্যাকচুয়ালি উল্টা পাল্টা বসায় নাই। এখানে দেখেন কয়েকটা জিনিস, 5টা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবল গুলো পাস করতে হয়। ফার্স্ট অফ হচ্ছে ডার্ট, মানে ফাইল কনভেনশন যেটা আছে, এই ফাইল কনভেনশন গুলো ঠিক আছে কিনা, এটা 30-এ 30 পাইছে সে। ডকুমেন্টেশন, সুন্দর ডকুমেন্টেশন তাকে প্রোভাইড করছে কিনা। প্ল্যাটফর্ম সাপোর্ট আছে কিনা, সবগুলো প্ল্যাটফর্মে সে সাপোর্ট দিছে কিনা। তো এটা একটা পয়েন্ট। স্ট্যাটিক অ্যানালাইসিস আছে কোডে, ইরোর বা ওয়ার্নিং এরকম লিন্টার ইস্যু টিস্যু, স্ট্যাটিক অ্যানালাইসিং যেটা আছে, এই অ্যানালাইজার পাস করছে কিনা। আরেকটা হচ্ছে যে আপ টু ডেট রাখে কিনা, যে লেটেস্ট যে ফ্লাটার বা অন্যান্য জিনিসের সাথে ইনকম্পিটেবল যেন না হয়ে যায়। তো তার সবকিছু ঠিকঠাক আছে, এজন্য তাকে এরকম 140-এর মধ্যে 140ই দিছে। আর লাইক যেটা আছে, এটা ইউজারদের উপর ডিপেন্ড করে। আমি চাইলে একটা লাইক দিয়ে দিছি, লাইক এসে উঠছে। আমি একটা লাইক ডিসলাইক করে দিলে, মানে ডিসলাইক তো করা যায় না, আনলাইক করে দিলে এটা কমে যাবে। আর পপুলারিটি হচ্ছে, এরকম তো প্যাকেজ অনেকগুলো আছে, তার উপর ডিপেন্ড করে কত পার্সেন্ট মানুষ এটা ইউজ করে। তো 99% মানুষ এটাকে ইউজ করে, মানে এইসব কাজের জন্য, রেসপন্সিভ কাজের জন্য। আচ্ছা, তো একটা প্যাকেজ ইউজ করতে গেলে কি করতে হবে, তা আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন। তো আমরা রেসপন্সিভ বিল্ডার অ্যাড করলাম, তো আমরা আরেকটা প্যাকেজ দেখবো। তো ওটার মধ্যে গিয়ে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। ওটার নাম হচ্ছে ডিভাইস প্রিভিউ। তো রেসপন্সিভ বিল্ডার দিয়ে আমরা যে লেআউট বিল্ডারের একটা হেল্পারের মতো হেল্পারের জিনিস পাই, ওটার হেল্পার ভার্সন। তো আপনারা অলরেডি লেআউট বিল্ডার যে শিখছেন, আমি আপনাদের প্যাকেজ দেখাবো না, ডোন্ট ওয়ারি। আমি আপনাদের কিচ্ছু দেখাবো না। তো আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাজ করতে হয়, করবেন তো আপনারাই। এখানে দেখেন, এখানে আছে এটা আরেকটা প্যাকেজ, যে প্যাকেজটার মধ্যে এবং সব ভার্সনে সাপোর্ট আছে। তো এটাতে আমরা ডিভাইস প্রিভিউ দেখতে পারি। তো এটা আমি দেখিয়ে দিই এটা কিভাবে ইনস্টল করা যায়। কোড ডকুমেন্টেশন সবকিছু দিয়ে দেওয়া আছে, আগের মতোই। রিডমিতে রিডমি থাকে, এখানে সব লিখে লিখে দেওয়া আছে। তো আমি এটা দেখে দেখে আপনাদের সাথে কাজ করব। তো ডিভাইস প্রিভিউ যেটা আছে, এটা আগে আমি ইনস্টল করি আমার এই প্রজেক্টে। এই যে ডিভাইস প্রিভিউ, এটাকে আমি ইনস্টল করব। কোন জায়গায়? আমার প্রজেক্টে ইনস্টল করব। তো এখান থেকে ডিপেন্ডেন্সিতেও ইনস্টল করতে পারি, ডিপেন্ডেন্সিতেও ইনস্টল করতে পারি। এখন আমরা একটু কি শিখছি, যে যে জিনিসটা আমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করা হবে, প্রোডাকশনে যাবে না, যে জিনিসটা প্রোডাকশনে যাবে না, এইটা কি ডিভাইস প্রিভিউ কি আমার ইউজারকে দেয়া দরকার? ইউজারদেরকে, ইন্ড ইউজারদেরকে আমি দিব? অবশ্যই দিব না, এটা তো শুধু আমার জন্য। তো দ্যাটস আমি এটাকে ডেভ ডিপেন্ডেন্সিতে অ্যাড করে দিলাম। তো আমি পাব গেট করে ফেলি।
তো এখানে দেখেন, এখানে কিন্তু ডিপেন্ডেন্সিতে অ্যাড করছে। তো আমি আরো দেখি, সমস্যা নেই, আমরা তো ইউজ করে করে দেখবো। ওকে, তো এই জিনিসটা কি করতে হয়, এই জিনিসটা কি করে, আমার একটা ভার্চুয়াল ফ্রেম দেয়, বিভিন্ন টাইপের ডিভাইসের ফ্রেম দিয়ে দেয়। আমি ডেভেলপমেন্টে যখন রিসপন্সিভ ডিজাইন করি তখন আমার হেল্প হয়। তো চলেন আমরা এই ফ্রেমটা নিয়ে আসি। তো এখানে মেন ফিচার বলছে যে আচ্ছা আমার ডিভাইসে প্রিভিউ করতে পারি, ওরিয়েন্টেশন ঘুরাইতে পারি, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, ডার্ক মোডে আনতে পারি, তারপর রেজুলেশন অ্যাডজাস্ট করতে পারি, স্ক্রিনশট নিতে পারি, সবকিছু করতে পারি। ওকে, গ্রেট। কিভাবে ইনস্টল করে, এভাবে ইনস্টল করে। তো ডিভাইস প্রিভিউ কিভাবে আমি অ্যাড করব, আমার হচ্ছে পুরো অ্যাপটাকে এই ডিভাইস প্রিভিউ দিয়ে র্যাপ করাইতে হবে। হুম, ওকে। তো চলেন আমরা রান অ্যাপের ভিতরে এইভাবে কোড লিখি। ওকে, তো চলেন, আমরা তো কিছু পারি না, তো এখান থেকে কোড কপি করি। কপি করে মেইনের ভিতরে যাই, যাওয়ার পরে এই যে মাই অ্যাপ যেটা আছে এইটারে সরিয়ে আমি কি দিই, ডিভাইস প্রিভিউয়ার দিই। তো ডিভাইস প্রিভিউয়ারে পাইতেছে না, কেন পাইতেছে না, এটা কি আমি ইম্পোর্ট করি নাই, এটা কি কোনো জায়গায় ইম্পোর্ট করছি? তো এখানে তো বলে দেওয়া আছে যে ডিভাইস প্রিভিউ ইউজ করতে গেলে এই যে উপরের লাইনটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট না করলে সে চিনবে কিভাবে, তাই না? ইম্পোর্ট করে দিছি। ওকে, তো এটা আবার কি বলছে, এগুলা টেগুলা আমরা বাদ দিই। এখানে আগে আমরা দেখি এটা এনাবল ডিসেবল বলতে কিছু আছে, বলতেছে এটা এনাবল থাকবে কিনা, এটাকে আমি কনস্ট্যান্ট করে দিই। তো এই যে ডিভাইস প্রিভিউ আছে এটা আমি ট্রু করে দিই, যে আমি ডিভাইস প্রিভিউটা এনাবল রাখতে চাই। আচ্ছা, তো এবার এখানে কি আবার ওয়ার্নিং দেয়। ওকে, সো দেখেন, এটা কিন্তু সে বলতেছে যে দ্য ইম্পোর্টেড প্যাকেজ ডিভাইস প্রিভিউ ইজ এন্ট এ ডিপেন্ডেন্সি অফ দ্য ইম্পোর্টিং প্যাকেজ, ট্রাই অ্যাডিং ডিপেন্ডেন্সি ফর ডিভাইস প্রিভিউ পাবে স্পেকিএমএল। অ্যাকচুয়ালি আমরা যদিও এখানে মানে ডেপ ডিপেন্ডেন্সিতে অ্যাড করছি, বাট সে আমাদের প্রিফার করতেছে যে আমি ডাইরেক্ট ডিপেন্ডেন্সিতে অ্যাড করব, যেহেতু আমাদের কোর স্ট্রাকচার হিসাবে আছে, আমরা এখনো কোর স্ট্রাকচারে রাখছি এখানে, এখানে রাখছি, দ্যাটস ওয়াই সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে। কিন্তু আমরা এটা কিন্তু শুধু ডেভেলপার, মানে ডেভেলপারদের জন্য ইউজ করবো, আমরা কিন্তু আর প্রোডাকশনে দিচ্ছি না, প্রোডাকশনে দেওয়ার আগে কিন্তু এটাকে চেঞ্জ করে দিই। তো এটা আমরা সাধারণত রিমুভই করে দিই। তারপরে আমরা রাখলাম, ঠিক আছে, ওর কথা মানার জন্য আমরা রাখলাম, আমরা যেহেতু কিছু বুঝি না, তো ওর কথা মতে আমরা চলতেছি। তো তারপরে কি বলছে, তারপরে বলছে যে এই যে ইউজ ইনহেরিটেড মিডিয়া কুইরি, এটা আমাকে ট্রু করতে হবে। ডিভাইস প্রিভিউ লোকালে এটা কি কপি করতে হবে, বিল্ডার যেটা আছে এটা কপি করতে হবে। ওকে, এই তিনটা কপি করলেই হবে। তো আমি এখান থেকে গিয়ে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে ও যা যা বলছে সবকিছু করে দিলাম। তো এটা এখন আবার ডেপ্লিকেটেড হয়ে গেছে, এটা এখন তারা ইউজ করতে না করে। তো আপাতত থাক, পরে আমরা এটা দেখবো। তো আমরা এবার অ্যাপটাকে রান করি, দেখি কি হয়। আচ্ছা, এখানে কোনটাতে কি হবে সবকিছুই এখানে দিয়ে দেওয়া আছে, এখানে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এটার মধ্যে এত এত ডকুমেন্টেশন নাই, কারণ এটার মধ্যে দেখার মতো আর কিছু নাই, এখানে বলে দিছে যে কোনটাতে কি হয়। সিম্পল একটা অ্যাপ্লিকেশন, মানে একটা প্যাকেজ যেটাতে আমরা ডিভাইস প্রিভিউ দেখতে পারি। কোডটা রান হোক। ওকে, একটু টাইম লাগতেছে। রাহুল ভাই, রাহুল ভাই, এটা যদি আমরা কাস্টমাইজ করে ইউজ করতে হয় তাহলে কি এটা কি কাস্টমাইজ কি করতে পারবো? পরে পরে ওয়েট করেন, চিল, একটু পরে আমি অ্যান্সার দিই। ওকে, রান হচ্ছে, একটু টাইম নিচ্ছে যেহেতু প্যাকেজ ইনস্টল করছি, ডিপেন্ডেন্সি অ্যাড করছি। আচ্ছা,
তো সবাই দেখেন এখানে আমার ডিভাইসের ভিতরে, মোবাইলের ভিতরে আবার মোবাইল টোবাইল চলে আসছে। তো এটাই হচ্ছে ডিভাইস প্রিভিউ। এটা চাইলে আমি অফ করেও রাখতে পারি, নর্মাল ডিভাইসের মতো ইউজ করতে পারি। আবার চাইলে ডিভাইস প্রিভিউ আনতে পারি, যে কোন ডিভাইসে কেমন দেখাবে। যেমন এখন হচ্ছে মডেল সিলেক্ট করা আছে আইফোন 13-এর। তা আমি চাইলাম যে আইফোন 13-এর জায়গায় এসি দিব, দেখেন এসি চলে আসছে কিন্তু এখানে, আইফোন এসি হচ্ছে এটা। ঠিক আছে। তা আমি চাইলাম যে না, আমি হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করবো, অ্যান্ড্রয়েডে দেখতে চাই, অ্যান্ড্রয়েডের স্মল ভার্সন। তো দেখেন অ্যান্ড্রয়েডের স্মল ভার্সন হচ্ছে চলে আসছে। আবার এখান থেকে আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিই, ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখান থেকে চাই যে না, আমি আমার অ্যাপটার এই যে ডিজাইনটা আছে এটাকে লার্জ স্ক্রিনে দেখতে চাই, ডেস্কটপে। এই যে দেখেন ডেস্কটপে এরকম দেখাবে। ঠিক আছে, আপনি সব সব প্ল্যাটফর্মেরই অ্যাক্সেপ্ট হয়ে যাচ্ছেন। এখন দেখেন আপনি যে না ভরে, যে আচ্ছা আমার এগুলো তো মন ভরতেছে না, আমি কি করতে চাই, কাস্টম একটা সাইজ দিতে চাই। কাস্টম সাইজ দিয়ে আপনি এরকম বানাইতে পারেন, কেউ আপনাকে না করবে না। এখান থেকে কাস্টম হাইট, উইডথ, পিক্সেল রেশিও, এর পিক্সেল রেশিও কমানো বাড়ানো যায়, দিয়ে আপনি এটাতে টেস্ট করতে পারেন। সেফ এরিয়া কিভাবে করবেন, টপে কিভাবে করবেন, তারপর রাইটে কিভাবে করবেন, এটাতে মনের মতো দিয়ে করে করতে পারেন। তারপর কোন ভার্সনে চান, আইওএস এ কাস্টম চান, উইন্ডোজে চান, লিনাক্সে চান, ফোনে চান, ট্যাবলেটে চান, ডেস্কটপে, ল্যাপটপে, কোনটায় চান, সবকিছুই এখানে আছে। তো আমি প্রিফার করি যে না, আমি অ্যান্ড্রয়েডে ছোট একটা ডিভাইস আমি ডিজাইন করব। তো করলাম ডিজাইন, ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিই, ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিলাম। ওকে, দ্যাটস হাউ ইট লুকস, বেসিক। আমি যারা ডিভাইস প্রিভিউ অন করব, অফ করব। তো আমি ডেভেলপমেন্টের টাইমে এই টুলটাকে খুব ভালো মতো ইউটিলাইজ করতে পারি। তো আমি এখন চাই যে না, ডিভাইস প্রিভিউ এটাকে উদাও করে দেব, এখান থেকে জাস্ট ফলস করে দিব, রেজিস্টার করব। দেখেন এখানে ডিভাইস প্রিভিউ এর কোনো চিহ্নই নেই, কারণ এখান থেকে এনাবল ফলস করেছে। তো আপনি প্রোডাকশন অ্যাপ্লিকেশনে পাঠানোর আগে এটাকে ফলস করে দিতে পারেন। আবার এখান থেকে যখন মানে প্রোডাকশনে আছে, মানে ডিবাগ মোডে আছে, তখন আপনি এটাকে ট্রু করতে পারেন। তো এখানে কে ডিবাগ মোড, ডিবাগ মোড, ঠিক আছে। এবার আমি রিস্টার্ট করি, দেখেন সে কি করবে, যখন ডিবাগ মোডে আছে তখন হচ্ছে এটাকে অন থাকবে। যখন আমরা এটাকে রিলিজ বিল্ড দেবো না, আমরা যখন এটাকে রিলিজ বিল্ড দেবো, রিলিজ বিল্ড বলতে আমরা যখন প্রোডাকশনে পাঠাই, একটা বিল্ড বানাই, এবি ফাইল বা এপিকে ফাইল, তখন কি করে, তখন এইটাকে, এই কে ডিবাগ মোডটাকে ফলস করে দেয়। তার মানে তখন এটাকে কি করে দিবে, ডিসেবল করে দেবে। আরেকটা মোড আছে যেটা বলে রিলিজ মোড, কে রিলিজ মোড, কে রিলিজ মোড ইকুয়াল ইকুয়াল ফলস, মানে রিলিজ মোড যদি ফলস থাকে তাহলেই কেবলমাত্র এটাকে দেখাবো, আদারওয়াইজ দেখাবো না। দেখছেন এখন দেখা যাচ্ছে, কারণ রিলিজ মোড না, এটা না, রিলিজ মোড যদি ইকুয়াল টু ট্রু থাকে তাহলে আমরা দেখো, কারণ উল্টে দেই লজিকটা, তাহলে দেখুন এটা হাইড হয়ে যাবে। ওকে, তা আপনার যেটা ইচ্ছা, তা আপনি কে ডিবাগ মোডও দিতে পারেন, কে রিলিজ মোড উল্টিয়েও দিতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, তো এটা গেলো আমাদের ডিভাইস প্রিভিউ। তো ডিভাইস প্রিভিউ এতটুকুই, আহামরি কোনো কিছু নাই। ওকে, ঠিক আছে, এটা আমরা দেখলাম ডিভাইস প্রিভিউ এর ডকুমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আই হোপ সো যে আপনাদের এখন প্যাকেজ ইউজ করার স্বাধীনতা চলে আসছে, মানে আপনারা যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন। তো সাইজার নামে এরকম একটা কালপিট আছে, যে কালপিটটা আপনারা ইউজ করতে পারেন। রেসপন্সিভ সাইজার আছে, সাইজার আছে, সাইজারটা অনেক বেশি ইউজ করে, যদিও 2 বছর আগে লাস্ট আপডেট দিছিল। তো আপনাদের সাথে এখন কথা বলতে পারবো আপডেট নিয়ে। দেখেন ভাষণ দেখেন 2 বছর আগে, তারপরেও মানুষ এটাকে ইউজ করে, প্রিফার করে, কারণ ইউজেস ভালো। তারা যা যে জিনিসটা ইউজ করতে চায় ওই জিনিসটা আছে। তো এটা আপনারা বাসায় নিজে নিজে দেখে নেবেন। ওকে, ঠিক আছে। তো এটা গেল। ওকে, এবার যা যা কোশ্চেন আছে হ্যান্ডেস করতে পারেন, তারপরে আমরা অ্যান্সার দিই। ওকে, নূর ভাই বলুন। এই যে আমরা যে এগুলো এক্সট্রা করলাম, এগুলা কি আমরা যদি কাস্টমাইজ করতে হয় তাহলে এই কোডিং গুলা কোথায় থাকে, এগুলা কি কাস্টমাইজ করলে কি কাজ করবে? কিসের কাস্টমাইজেশন, বুঝতে পারিনি। এগুলো তো প্যাকেজ না, একটা প্যাকেজ তাতে কোডিং আছে। এই কোডিং যেমন আপনি ওই আমরা লার্নিং এর সময় যে বিভিন্ন কোডিং করে করে কাস্টমাইজ করে করে আমরা লার্নিং করলাম না, তো ওরাও তো মনে করেন একটা প্যাকেজ হয়ে গেছে। মানে এই যে যেমন হ্যাঁ, জুমলায় যেমন প্যাকেজ আমরা সেট আপ করে চালাইতাম, কোডিং না করেও কিন্তু আমরা বিভিন্ন পার্ট সার্চ করলাম। আমার মনে হয় এখানে এই প্যাকেজ গুলো ওই কাজে ইউজ
তো এইগুলা তো কি কাস্টমাইজ করা যায় এই প্যাকেজ গুলা হ্যাঁ, করা আমাদের যায়। নিজেদের এই যে ইনস্টল করা করা হয়েছে যায়। ইনস্টলেশন, তাহলে এই প্যাকেজ গুলা সোর্স কোড কোথায় থাকে? প্যাকেজ গুলো যখন পাব গেট করছেন তখন প্যাকেজ গুলা নিয়ে এসে আপনার ক্যাশে রেখে দেয়। এখানে এক্সটার্নাল লাইব্রেরিজ টাইব্রেরিজ আছে। ঠিক আছে, আপনি এখানে দেখেন অনেক এক্সটার্নাল লাইব্রেরিজ আছে, প্লাগইন আছে। তো এখানে আপনি ড্রপ ডাউন করলে পাবেন আপনার এই যে এক্সটার্নাল লাইব্রেরিজ এর মধ্যে আছে। সে ফেচ করে পাব ডট পাব ক্যাশ নামে একটা ফোল্ডার থাকে, আপনার যে ইটা আছে ফ্লাটার এসডিকে আছে, এই এসডিকে ভিতরে ডট পাব ক্যাশ নামে একটা ফোল্ডার থাকে, যে ফোল্ডারের ভিতরে সেই ক্যাশ গুলা রেখে দেয়। যে আপনি এটা ফেচ করে নিয়ে আসছে, তো ওইখান থেকে সে লোকালি কাজ করে। কতগুলো প্যাকেজ ইউজ করবো, কতগুলো প্যাকেজের কি ভয়েড ইয়ের ভিতরে রান অ্যাপের ভিতরে আমরা ওই এনাবল এক্সাম নাম লিখে দেবো, মানে যদি 10টা ইউজ করি 10টা এখানে কি লিখে দিতে হবে না? ইনপুট আপনি যতগুলো ইউজ করবেন সেগুলো ইম্পোর্ট করতে হবে, ইনপুট না করলে এই ফাইলে কিভাবে চিনবে? আপনি আর যেমন ম্যাটেরিয়াল ডট আমরা ওই ডাট যে যেটা আছে, এটা এটাও তো রান ফ্লাটারের অ্যাপের পার্ট। ভিতরে প্রিভিউ লেখা আছে, এরকম কি প্রতিটা অ্যাপের ক্ষেত্রে কি এরকম ওই রান অ্যাপের ভিতরে লিখে দিতে হবে নাকি না, যেটা অন্য পুরো কিছু? অ্যাপটাকে কন্ট্রোল করে ওইসব জিনিসপত্র, যেমন রান অ্যাপ যেটা আছে, এই ডিভাইস ভিউটা কিন্তু পুরো অ্যাপ্লিকেশনের স্ক্রিনটাকে কন্ট্রোল করে, দ্যাটস ওয়াই সে একবারে কোরে গিয়ে আচ্ছা আচ্ছা। বসছে। সো এরকম সাধারণত কোনো উইজেট থাকে না, এইটাই একমাত্র উইজেট। এবার বুঝছি, তার মানে হচ্ছে আমি যদি ইম্পোর্ট করলাম তার মানে হচ্ছে প্যাকেজ হিসাবে দেখাই দিলাম, তারপর ওই যে আমি কোন কোডিংটা আপনি যখন 3টা লাইন নিয়ে আসেন নিয়ে এসে বসে দিলে হয়ে গেল। হ্যাঁ, আপনি এখানে ডকটা একবার পড়লে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন। যে কোনো প্যাকেজের ডক পড়লেই বুঝতে পারবেন যে ওটা কিভাবে কাজ করে। ঠিক আছে, শুভজিৎ ভাইয়া বলেন। ভাইয়া প্যাকেজটা তো বুঝলাম, বাট প্লাগইনসটা বুঝি নাই। আচ্ছা, প্লাগইন হচ্ছে যেগুলা নেটিভে ইমপ্লিমেন্টেশন আছে, নেটিভ বলতে ধরেন নেটিভের সাথে কানেকশন আছে, নেটিভের সাথে আমাদের কানেক্ট করার জন্য একটা স্পেশাল ওয়ে আছে, এটা বলে প্ল্যাটফর্ম চ্যানেল। তো এই প্ল্যাটফর্ম চ্যানেল দিয়ে কমিউনিকেট করে ওইসব প্যাকেজ, মানে ডার্টের কোডের সাথে নেটিভের অ্যান্ড্রয়েডের কটলিন অথবা আইওএস এর সুইফটের কোডের কমিউনিকেশন লাগবে। ধরেন জিপিএস এর ডাটা নিয়ে আসবে, অথবা আপনার ইন্টারনেট কানেক্টিভিটি স্ট্যাটাস নিয়ে আসবে, অথবা আপনার একটা অ্যাপ আছে যেটা ধরেন একটা মডিউল বানানো আছে নেটিভে, ওটার সাথে কমিউনিকেট করবে। তো এইসব জিনিস করার জন্য আপনি একটা প্যাকেজ লিখলেন। তো ওই প্যাকেজের কি আছে, নেটিভের কোড আছে। ওই কমিউনিকেশন চালানোর জন্য যেহেতু আমরা এখানে নেটিভের কোডও লিখতে পারি, কিভাবে? আমরা জাস্ট এই যে এখানে গিয়ে আইওএস এর ফোল্ডারের ভিতরে অথবা অ্যান্ড্রয়েডের ফোল্ডারের ভিতরেও কিন্তু ডাইরেক্ট এখানে কোড লিখতে পারবো। তো ওগুলো কমিউনিকেট করতে পারবে আমাদের এই ডাট কোডের সাথে। আসলে এখানে কিন্তু আমরা কোড লিখে দিতে পারি, ডাইরেক্ট এখানে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে। তো এই যে কমিউনিকেশন করলে ডাটা এপাশ ওপাশ আদান প্রদান করলাম, তো এটা হচ্ছে করি প্ল্যাটফর্ম চ্যানেলের মাধ্যমে। তো এইসব প্ল্যাটফর্ম চ্যানেল ইউজ করে কোনো প্যাকেজ বানানো থাকলে ওগুলাকে বলি আমরা প্লাগইন। বুঝতে পারছেন? হ্যাঁ তো ভাইয়া, আপনি বুঝতে পারছি। সাধারণত খালি চোখে বুঝতে পারবেন না যে এটা প্লাগইন না প্যাকেজ। তো প্লাগইন বা প্যাকেজ যেগুলো আছে এগুলো ইনস্টল করার পরে, পাব ইএমএল অ্যাড করার পরে, পাব গেট করে দেওয়ার পরে প্যাকেজ গুলো খুব বিন্দাস ভাবে চলতে থাকে, কিন্তু প্লাগইন যেগুলো আছে এগুলা তারা হচ্ছে বারবার ইরর থ্রো করে প্ল্যাটফর্ম চ্যানেলে। ওই প্ল্যাটফর্ম চ্যানেলটা কি হয়, অ্যাপ্লিকেশন রান হওয়ার শুরুতেই সে নিজেকে ইনিশিয়ালাইজ করে ফেলে। তো ওটা ইনিশিয়ালাইজ করতে পারে না, দ্যাটস ওয়াই তখন অ্যাপটাকে স্টপ করে, এবার স্টপ করে আবার রান করতে হয়। তো ওগুলো আমরা দেখবো যখন কয়েকটা প্লাগইন ইউজ করব, তখন দেখবেন যে রান অফ করে, মানে অ্যাপটা স্টপ করে দেন হচ্ছে আমি রিরান করতেছি। ওকে। তো অনেকে ভাবতেছে ভাই প্ল্যাটফর্ম চ্যানেল কি এখন শিখতে হবে? প্ল্যাটফর্ম চ্যানেল খুবই অ্যাডভান্স লেভেলের জিনিস। আমি একবার কি দুইবার ইউজ করছি, এখন ইউজ করতেছি, এখন যে নতুন প্রজেক্টে কাজ করতেছি, মানে ওটা আজকেই আমি কাজে ঢুকছি, এটা আজকে আজকে কেবল মিটিং করে আসছি। তো ওই প্রজেক্টে হচ্ছে পুরা ধরা প্ল্যাটফর্ম চ্যানেল ইউজ হয়। আজকে দেখলাম যে 30-40টা মতো প্ল্যাটফর্ম চ্যানেল লেখাই আছে, আরো কতগুলো লিখতে হবে জানি না। তো এখানে নেটিভের কোড আছে, ফ্লাটার কোড আছে, দুইটা কমিউনিকেট করবে প্ল্যাটফর্ম চ্যানেলের মাধ্যমে। তো ওটা একদম মানে অ্যাডভান্স লেভেলে। এটা মনে হয় যে বাংলাদেশের হাতে গোনা সর্বোচ্চ 10-12টা বড় বড় প্রজেক্ট আছে যেখানে এই প্ল্যাটফর্ম চ্যানেল ইউজ করে। আদারওয়াইজ আমাদের এগুলা লাগে না, এগুলা নর্মাল ওয়েতেই কাজ করে সাধারণত। আমাদের বেশিরভাগ মানে অ্যাপ্লিকেশন যেগুলো আছে এগুলো শুধু পোস্টার গেট এপিআই ফেচ করে, এছাড়া আর কোনো কাজ নেই। এত কমপ্লিকেটেড কাজ কোনো জায়গায় থাকে না। আচ্ছা, ঠিক আছে, এগুলা বুঝতে পারবেন আপনারা, মানে
আহ, মানে মুখে অনেক মুখ ভর্তি করে বলার জন্য যে এই ওই এগুলা নিয়ে অনেক মানে ই করবো, কাস্টম পেইন্টার শিখবো, ভাই লাগবে না আপনার আপনার কেরিয়ারে। আপনি যখন একবারে সিনিয়র হয়ে যাবেন তখন দেখবেন এগুলো আপনাকে হেডেক দিচ্ছে। 95% কাজ নর্মাল বেসিক এপিআই ক্রুড অ্যাপ্লিকেশন, আপনার ইউআই ডিজাইন করা, সুন্দর করা, কোড গুছিয়ে রাখা, এগুলো নিয়ে বেশি কাজ হবে। তো এগুলো একদম মানে রেয়ার কাজ, এগুলো একদম রেয়ার কাজ। ইন্ডাস্ট্রিতে এই লেভেলের কাজ এখনো মানে করে না, দরকারও পড়ে না, কারণ কমপ্লিকেটেড কাজগুলো সাধারণত ব্যাক এন্ডেই থাকে। ফ্রন্ট এন্ডে আই মিন মোবাইল এন্ড তো ফ্রন্ট এন্ড না। এগুলো চাইলে আমি চাইলে ডাইরেক্ট ব্যাক এন্ডের লজিক ওইখানে রাখতে পারি। অনেক এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, বাট আই ডোন্ট কেয়ার। আমার মনে হয় যে যতটুকু কাজ অতটুকু হইলেই হয়। আর মোবাইল অ্যাপ্লিকেশনে আমরা সাধারণত লাইট ওয়েট জিনিসগুলো রাখি। লাইট ওয়েট বলতে একটা মোবাইল অ্যাপ্লিকেশন অনেক বড় একটা জিনিস। বড় বলতে আপনি ভাবতেছেন যে এটা তো আহ, একবার রাজার মতো চলবে, একটা ডিভাইস, ইউজার কিন্তু একটা। আমি তো সবসময় বলি মোবাইল যে ডিভাইসটা আছে, মোবাইল ডিভাইসে যে অ্যাপগুলো আছে, এগুলো হচ্ছে ইউজার স্পেসিফিক সলিউশন দিই আমরা, তাই না? ভাবেন একটা ইউজার তার একটা ফোনের ভিতরেই, ওই ফোনের ভিতরে সে আঙ্গুল দেয়, ওই আপনার অ্যাপটা ইউজ করতেছে। এখন আপনি ভাবতেন যে যেহেতু ফোনের ভিতরে চলতেছে, তখন তো আর ওই সার্ভারের মতো আমার এত লোড ব্যালেন্সিং ট্যালেন্স করতে হবে না। আপনার অনেক কিছু চিন্তা করতে হবে। একটা ফোনের র্যাম আছে মনে করেন 2 জিবি, কেন আপনি মনে ভাবতেন ভাই র্যাম ইউজ করে 8 জিবি, আপনার টাকা আছে আপনি 8 জিবি ইউজ করেন। আমার ফোনের র্যাম 4 জিবি। আমার বাসার যে দারোয়ান আছে তার ফোনে, তারও তো ফোন আছে, সেও তো একটা ফোন ইউজ করে, তার ফোনে তো 1 জিবিও থাকতে পারে। আবার ধরেন আমার দাদা দাদির কথা চিন্তা করলাম, তারাও তো ফোন ইউজ করবে, তাই না? তারাও তো একটা লো ফোন কিনে দেওয়া হয়েছে, দেখা যায় যে আপনার দাদা দাদি বা নানা নানি দেখবেন যে 5 5 বছর 8 বছর আগে একটা ফোন কিনেছে, ওটাই চালাইতেছে। ওটার মধ্যে 1 জিবি র্যাম। এখন এই 1 জিবি র্যামের মধ্যেও আপনার অ্যাপ্লিকেশন সার্ভ করতে হবে, তাই না? আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সার্ভ করতে হবে। তো এখন আপনার অ্যাপ্লিকেশনের জন্য ওএস মানে আমাদের যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এটা আপনার জন্য 100 এমবির জায়গা দিছে। কারণ ওইখানে আরো মনে করেন অপারেটিং সিস্টেম নিজের জায়গা চলতেছে, নিজে নিজে চালাইতেছে ওই র্যামের মধ্যে, তারপরে অন্যান্য অ্যাপকে সার্ভ করতেছে। সব অ্যাপকে সার্ভ টার্ভ করে আপনাকে অন দা রান টাইম আপনাকে দিছে 100 এমবির জায়গায়, 100 এমবির মধ্যে আপনার অ্যাপ্লিকেশন চালাইতে হবে। এখন আপনি কি করছেন, সেই হ্যাভি লেভেলের মানে পুরা ধুরা লজিক টজিক দিয়ে আহ মানে ওই যে ক্রন জবের মতো অনেক কিছু দিয়ে আপনি মনে করেন যে উড়া ধরে অ্যাপ্লিকেশন চালাতে যাচ্ছেন, অ্যাপ গেছে ক্র্যাশ হয়ে। পরের দিনই দেখবেন যে 200 ইউজার 300 ইউজার করে প্রতিদিন কমতেছে। কারণ কোনো ইউজারই চায় না তার অন্য একটা ইয়ের মানে কোনো ভেন্ডরে অ্যাপ ক্র্যাশ করুক। অ্যাপ ক্র্যাশ করা মানে আপনার ইমপ্রেশন সাথে সাথে চলে যাওয়া। অ্যাপ ক্যান ক্র্যাশ করবে, অ্যাপ হচ্ছে এমন লাইট ওয়েট থাকবে সেটার জন্য যে কোনো ওয়েতে সার্ভাইভ করতে পারে, টিকে থাকতে পারে। অতএব আমরা মোবাইল অ্যাপ্লিকেশনে কখনো হ্যাভিয়ার লেভেলের কাজ করি না। আপনি হয়তো সিআরএম বানাবো, এই বানাবো, সিআরএম আমরা কখনো মোবাইল অ্যাপ্লিকেশনে থাকে না। ওয়েব ভার্সনে থাকতে পারে, ওয়েব আলাদা জিনিস, ওয়েবে থাকে এগুলো। মোবাইলে সাধারণত লাইট ওয়েট অ্যাপ্লিকেশন গুলো থাকে, ইউজার এন্ডের কম্প্যাক্ট জিনিসপত্র থাকে। ওকে, তো এগুলা খুবই চিন্তা ভাবনা করে বানাতে হবে। অনেকে দেখবেন যে যারা নিউ ইউজার তারা ভাবে যে ভাই আমরা সিআরএম বানাবো মোবাইল অ্যাপ্লিকেশনে, তা বানাই না কেন? অ্যাডোবি এক্স মানে অ্যাডোবি যেটা আছে, অ্যাডোবি যে ইলিস্ট্রেটর, এটা মোবাইল ভার্সন বের করে না কেন? এগুলো হেভিয়ার টাস্ক, এগুলো আমরা রাখি না। ঠিক আছে, তো এগুলা একটু খেয়াল রাখবেন সবাই। এগুলা নিয়ে অনেক কথাবার্তা হয় বাইরে, বাট আমি এগুলা মনে করি লেম জিনিস। এগুলা নিয়ে মাথা ঘামেন না, শেখা দরকার, শিখতেছেন, যতটুকু শিখছেন এগুলা নিয়ে আরো বেটার ভাবে শেখার ট্রাই করেন, বেটার ভাবে কাজ করে ট্রাই করেন। উল্টা পাল্টা জিনিস না তর্ক বিতর্ক করার টাইম জীবনে খুব কম মানুষ। তো যতটুকু শিখছেন এটা বেচে আগে টাকা পয়সা কামানো শুরু করেন, উল্টা পাল্টা শিখতে শিখতে জীবন পার করে দেন। ওকে, তো আমরা নেক্সট দিকে যাই। নাজমুল ভাই বলেন। ভাই আমার দুইটা কোশ্চেন ছিল। প্রথমত আপনি বলছিলেন ভাই চিপস, আমি এই চিপস জিনিসটা একটু যদি খালি একটু দেখাই দিতেন। আর আরেকটা হচ্ছে রেসপন্সিভ বিল্ডার, যেটা আপনি একটু আগে ইম্পোর্ট করলেন। তো এই রেসপন্সিভ বিল্ডারের জাস্ট একটু যদি দেখাতেন যে আসলে এটা কিভাবে আসলে আমরা শুরু করতে পারি এই জিনিসটা। আর ক্লাস শেষে ভাইয়া একটু যদি সময় দিতেন আমাদেরকে 10 মিনিট, সবার জন্য আর কি। থ্যাংক ইউ। চিপ কই থেকে আসলো, চিপ কই থেকে এলো? আপনি বলেছিলেন ভাইয়া যে চিপ এই জিনিসটা আহ, ইয়েতে বিল্ড করে রাখা যাবে এরকম করে অ্যাসেটের ভিতরে বা ইয়ে করে। আসলে চিপ জিনিসটা কি আমি অনেক জায়গাতে শুনেছি, বাট আমি এখন পর্যন্ত সেই জিনিসটা দেখতে পারি নাই যে চিপ কি। চিপ কি, এটা তো আমারও কোশ্চেন, এই জিনিসটা কি আমি তো এটাই বুঝতেছি না। পাবলিক স্পেক চিপস, এমএল এর ভিতরে সম্ভবত চিপস, চিপস হবে হয়তো। চিপস,
সরি, আমি আমি মনে হয় চিপস পাব স্পেশাল, চিপস কি আছে? না না এখানে না, অ্যাসেটে না কোথায় যেন রাখতে চেয়েছিলেন যে আসলে চিপস এই চিপস না, ক্রিয়েট জিপ, করে। জিপ বুঝেন না, গিপ বলে বা চিপ গিপস বলে, এটাই বুঝাইছি আমি। হয়তো বা আমার শুনতে ভুল হয়েছে তাহলে। হ্যাঁ, গিপস বুঝেন জি। না, গিপস বলে, অনেকে চিপস বলে, এক একজন এক বসে, এই যেটা এই ধরনের ফাইল, ডট চিপস, এইটা ও এই আচ্ছা ধরনের। আচ্ছা 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 আচ্ছা, জিআইএফ ফাইল। হ্যাঁ, আর ডিভাইস প্রিভিউ আমি ওটা, মানে রেসপন্সিভ বিল্ডারের যেটা কথা বললেন ওটা আমি মোটেও দেখাবো না, ডোন্ট ওয়ারি, ওটা আমি দেখাচ্ছি না। তো রেসপন্সিভ বিল্ডার এটা আপনারাই দেখবেন, কারণ আমি পুরোটাই দেখিয়ে দিছি, পুরোটা বুঝিয়ে দিছি কিভাবে ইউজ করবেন। সো এটা আপনার, এটা আমাদের দেখানোর মতো কিছু নাই, সব লেখা আছে, পড়ে পড়ে শিখবেন। না পারলে সাপোর্ট ক্লাস আছে, আমি আছি, এটা আবার দরকার হয় বোঝাবো, বাট পড়ার অভ্যাসটা এখনই করতে হবে। যারা এখন মানে পড়ার আমরা অভ্যাস অনেক করতে সময় পারবেন দেখা না, যায় যে ভাইয়া, আমরা যখন ধরেন একটা পুরো ইয়েতে সিঙ্গেল চাইল্ড ওভারভিউ দিয়ে আমরা ধরেন কি যে সরি স্ক্রল ভিউ দিয়ে পুরো আহ, একটা ডিজাইন করে ফেলেছি, কিন্তু যখন আমরা আবার স্ক্রিনটাকে রোটেট করি তখন আবার নিচের থেকে দেখা যায় কি যে আমার পিক্সেল ইয়ে হয়ে গেছে, ওভারফ্লো দেখায়। এই যে আসলে এই জিনিসটা কি এই রেসপন্সিভ বিল্ডার থেকে এটা থেকে কি আমরা এটাতে সলিউশন পেতে পারি কিনা? রেসপন্সিভ বিল্ডারের পুরা ডকুমেন্টেশনটা পড়েন, এটা কি প্রবলেম সলভ করে এটা আগে বোঝার ট্রাই করেন। আমরা যে ও, লেআউট আচ্ছা। বিল্ডারটা ইউজ করছি, ওই লেআউট বিল্ডারের একটা মিনিমাল ভার্সন এখানে দিয়ে দিছে। তো আমি ওই বুঝলাম, তো এটা ডকুমেন্টেশনটা একবার পড়বেন, পড়ে দেখবেন যে আসলে এটা কি প্রবলেম সলভ করতেছে, তারপর না বুঝতে পারবেন। জি জি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, শুভজিৎ ভাই বলেন। আচ্ছা ভাই, আপনি যে একটু আগে বললেন না যে অ্যাপ যেভাবে বানাতে হবে যেন সব ফোনে সাপোর্ট করে, অনেকে দেখি যে আপনার ওয়েবসাইট টু অ্যাপ কনভার্ট করে, সেই অ্যাপগুলো আবার ফোনে ডাউনলোড করলে আবার গুগল ক্রোমে অ্যাপগুলো ইউজ হয়। ওই ধরনের অ্যাপে আবার আপনার সর্বোচ্চ 2 থেকে 3 এমবির মতো স্পেস নেয়। আর এই ধরনের অ্যাপগুলো আসলে কেন বানায় ওরা? হতে পারে তাদের ওরকম অ্যাপের টিম নাই, তারা হয়তো নেটিভের কোনো জিনিস অ্যাক্সেসও করতে চাচ্ছে না। যেমন অ্যাপে কিন্তু, মোবাইলে কিন্তু পুশ নোটিফিকেশন পাঠাতে পারেন, লোকেশন পাঠাতে পারেন, যদিও এখন ওয়েবে অনেক কিছুই পাঠানো যায়, বাট নেটিভ ফিচার কিন্তু অনেক কিছুই আপনার ডাইরেক্টলি অনেক ওয়েতে অ্যাক্সেস করা যায়। যেমন আপনার ফোনের একটা, মানে একটা বিজনেস, একটা মানে বিজনেস কেন মোবাইল অ্যাপ্লিকেশন বানায়? কারণ তারা চায় ইউজারের সাথে অলওয়েজ কানেক্ট থাকতে, আপনাকে পুশ নোটিফিকেশন পাঠাতে পারে। যেমন দারাজের কথা ভাবি, দেখবেন সকাল বিকাল পুশ নোটিফিকেশন আসতে থাকে, তারপরে এই কিনেন ওই কিনেন, তারপরে আপনার লোকেশন নিতে পারে, তারপরে আপনাকে আহ, আপনার যে ডিভাইস সেন্সর নিয়ে কাজ করতে হয়, এই এই জিনিসটা করতে পারে। সো মানে অলওয়েজ রিলেটেড টু, মানে অলওয়েজ কানেক্ট থাকার জন্য আপনাকে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো ডাইরেক্ট ইউজ করে। বাট যেগুলো ওই যে ওয়েব ভিউ দিয়ে অ্যাপ্লিকেশন মানে না, ওগুলো অনেক লিমিটেশন আছে। ওগুলা হচ্ছে হতে পারে একটা স্ট্যাটিক একটা অ্যাপ্লিকেশন ওয়েব ভিউ এর মধ্যে খুবই মিনিমাল ওয়েতে সাপোর্ট করবে, তখন তারা ওয়েব ভিউটা দেখায়। তো এটা অনেক বিজনেস ডিসিশন আছে, বুঝতে পারছেন যে বিজনেস কি চায়, তারা কি ডিসিশন নিতে চাচ্ছে, তারা কি আদৌ চায় কিনা যে এটা ওয়েব ভিউ আমি শো করাবো। তো ওয়েব ভিউ আর মানে রিয়েল ডেডিকেটেড অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক পার্থক্য আছে, নেটিভ অ্যাপ্লিকেশনের মধ্যে। ওকে, তো এটা নিয়ে আপনি প্রোস এন্ড কনস মিডিয়ামে দেখতে পারেন, ডেপ টুতে দেখতে পারেন, বা আপনি বলে সার্চ দিলেই হাজার হাজার এরকম ব্লগ পেয়ে যায়। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, আরিফুল ভাই বলে ফেলেন, ভাইয়া, রেকর্ডিংটা অফ করে। হ্যাঁ ভাইয়া, আপনি বললেন লাইট ওয়েট বানানোর জন্য। এখন লাইট ওয়েট বানাইলাম, কিন্তু যদি আপনার লার্জ একটা লার্জ একটা ইউজার মানে ইউজারের একটা ট্রাফিক থাকে, সেই ক্ষেত্রে এই লাইটিং এ লাইট হুইলে কোনো সমস্যা আছে কিনা, বা এরকম কোনো আছে কিনা, যদি আমি এপিআই কল করে রিয়েল ডাটাবেজের সাথে কানেক্ট করে আপনার কিছু অর্ডার অ্যাপস টাইপের কিছু একটা বানাই, হ্যাঁ, সেক্ষেত্রে যদি লার্জ হিউজ অ্যামাউন্টের একটা ধরেন 1 লাখ বা 1.5 লাখের মতো একটা ট্রাফিক আছে, তো সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার চান্স কিরকম, বা ওটা হ্যান্ডেল করে কিভাবে আসলে আইডিয়াটা। এটা ব্যাকএন্ড পার্ট, এটা মেনলি হচ্ছে আপনার অ্যাপ কখনোই কোড লেখা আপনি 15-20 এমবির বেশি একটা অ্যাপ রে বানাইতে পারবেন না। বেশিরভাগ জায়গায় অ্যাসেট ফাইল যেগুলো আছে ওগুলা, ঠিক আছে। আচ্ছা, আমার অ্যাপটা ছোট থাকবে, কিন্তু ব্যাক এন্ডে আমার ইয়াটা সার্ভার এন্ডে কি আপনার লোডটা ফেলাইতে হবে, তাই তো? হ্যাঁ,
সার্ভার এন্ডে এটা লোড ব্যালেন্সিং আছে, আপনি কিভাবে কোয়েরি লিখছেন, তারপরে আপনারও কিছু রোল প্লে আছে। এখন মনে করেন যে আপনি কি করলেন, প্রতি পেজে গিয়ে উড়া ধরে এপিআই কল করা শুরু করলেন। এক এপিআই একবার কল করে আপনি লোকালে ক্যাশ থেকে ওটারে বিভিন্নভাবে হ্যান্ডেল করতে পারতেন। বাট হুম, আপনি কি করছেন, উড়া ধরে এপিআই কল করে দিচ্ছেন, এক পেজে 7-8 বার কল করে দিচ্ছেন। তাহলে কি আচ্ছা হলো, আপনি একজন ইউজার 7 বার কল করেছেন, তার মানে আমার যে 1 লাখ ইউজার থাকে, তার মানে কি হলো, সাত সাত লাখ বার এক্সট্রা এক্সট্রা কল হয়েছে। হুম। এক্সট্রা আপনি কত লাখ টাকার বিল উঠাইছেন, আর হিসাব করেন, এডাব্লিউএস এর বিল হিসাব করেন যে আপনি এতগুলা কল এক্সট্রা করাইছেন। এখন হ্যাঁ হ্যাঁ আপনাকেও ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার বা আপনার মোবাইল ডেভেলপার যারা আছে, তাদেরও চিন্তা করার বিষয় যে এই জিনিসটা আমি কিভাবে ক্যাশের মাধ্যমে সহজেই এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি, এই জিনিসটাকে কিভাবে বেটার ওয়েতে আমি, মানে ওই যে আমাদের স্টেট ম্যানেজমেন্ট টুল আছে বা বিভিন্ন আর্কিটেকচার আছে, এটাতে কিভাবে স্টেট হোল্ড করে রাখতে পারি, এগুলার কোনো অনেক চিন্তা ভাবনা আছে, যেটা আমরা পরবর্তীতে আচ্ছা। দেখবো যখন প্রজেক্ট করবো। ভাই, আর আরেকটু আরেকটা জিনিস আছে। জি জি বলেন। যে ছোট্ট একটা যে আপনি যে বললেন যে বারবার এপিআই কল করাটা বা এটা অনেক সময় ইয়া হয়, ভাই ধরেন লগ ইনের জন্য একবার এপিআই টা কল হইলো, অথবা বিভিন্ন ফিল্ডের ডাটা গুলো অনেক সময় আমরা লিস্ট আইটেম গুলো শো করাই না ডাটাবেস থেকে সাজেশন দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আচ্ছা, কি আপনার বারবার এপিআই কল হয় নাকি একবার কল হয়েই ওইটাকে বারবার ইউজ করা যায়? কিছু জিনিস আছে যেটা হচ্ছে মানে আপনার লাগবেই, সেগুলো তো লাগবেই, সেটা তো আর আপনার অপশনাল না। হুম হুম বাট হুম, কিছু সেটাই। জিনিস আছে যেগুলাকে আপনি বিভিন্নভাবে অপটিমাল ওয়েতে সলিউশনটা দিতে পারেন, তো ওটা একটা থট প্রসেস। ওটা আসলে এপিআই কল তো এপিআই কলই, কিন্তু থট প্রসেসটা আমরা প্রজেক্টে গিয়ে শিখবো, যেটা কিভাবে আমরা অপটিমাল হুম, ওয়েতে যাইতে আচ্ছা পারি। আচ্ছা। ও, বুঝতে ঠিক পারছি। আছে। আর ব্যাকএন্ডের এখানে একটা রোল প্লে আছে। ব্যাকএন্ড যারা কুইরি লিখতেছে, হুম, ধরেন যে ওই যে আমরা যে ব্যাকএন্ড সম্পর্কে আপনার জানা থাকে, তাহলে ব্যাকএন্ডেও আমি অনেক কোয়েরি লিখবো ভাইয়া, সেই ক্ষেত্রে আচ্ছা, আমার ঠিক আছে। আপনি ধরেন যে আপনি যে ব্যাকএন্ড সম্পর্কে জানেন, তাহলে হয়তো আপনি জানেন যে বিভিন্ন ধরনের কানেকশন পুলিং আছে, তাই না, হুম কানেকশন পুল হুম করা যায়। তারপরে ক্লাস্টারিং করা যায়, ডাটাবেস ক্লাস্টারিং করে, ক্লাস্টারিং হুম করে মাল্টিপল ইনস্ট্যান্সের মতো অনেক ভাবে করে। তো এই যে ক্লাস্টারিং ইন্টারেস্টিং করেন, এগুলো করে লাভ নেই। কেন লাভ নেই? আপনি যে কুইরি লিখছেন, জয়েন কুইরিটা লিখছেন, যেটা ডাটা ফেচ করতে লাগে 5 সেকেন্ড, এখন এই যে 5 সেকেন্ড করছেন, তার মানে আপনার যে 1 লাখ ইউজার থাকে, আপনার সিরিয়ালে তো ডাটা মানে ইউজার হোল্ড করেই রাখবেন। মানে আপনি হুম, 5 সেকেন্ডে একটা জিনিস রিটার্ন করতেছেন, সেটা যদি 5 মিলি সেকেন্ডে করতে পারতেন, তাহলে হচ্ছে আপনি মানে বেটার কুইরি লিখছেন। তার মানে এই যে হুম, আপনি যে কুইরি যে লিখছেন, এটার উপরেও ডিপেন্ড করে, তার মানে ওখানে অপটিমাইজেশন আনতে হবে। তো এটা কখনো মানে একটা অ্যাপ বেটার ওয়েতে চলবে কিনা, এটা কখনো এক এন্ডের ডিসিশন না, এক এন্ডের এফোর্ট আচ্ছা না, দুই এন্ডেরই এফোর্ট লাগে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। হুম, ওকে। এগুলা কোনো ছোট জিনিস না, এগুলা মানে অনেক অনেক বড়। 1 লাখ ইউজার মানে হিউজ। এজন্য হ্যাঁ আমরা